হ্যালো বন্ধুরা, আমি মাইতি। আমাদের ফাইজা স্টোরি চ্যানেলের সকল প্রকার পাঠগল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। সকালবেলায় সবজির ভ্যান গাড়ি নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে আছি, সাথে আশপাশ থেকে কাস্টমার ডাকতেছি। তখনই 3টা গাড়ি থেকে 5 জন লোক আসে আমার কাছে। কি লাগবে আপনাদের? এই কুমড়োটা আপনার জন্য। সবাই তো আমার থেকে কুমড়ো নেয়, সেখানে আপনারা দিচ্ছেন, ব্যাপারটা কি বলুন তো? ওটা অনেক গুরুত্বপূর্ণ, সেই জন্য একটু সাবধানে বাসায় নিয়ে রাখবেন। এরপর কুমড়ো কেটে ওটা ভাজি করে খাবেন নাকি রান্না করে খাবেন, ওটা আপনার ইচ্ছে। আপনাদের ভাষণ যদি শেষ হয়ে থাকে তাহলে এবার আসুন, আমাকে আবার এইগুলো বিক্রি করতে হবে। তবে কুমড়োর বদলে এই পেঁপে নিয়ে যান, অনেক মিষ্টি হবে। আর এটার ভিতরে যে দানাগুলো আছে ওইগুলো রোপণ করলে অনেক বড় বড় গাছ হবে। আবির সে পেঁপে হাতে নেয়, সাথে একটা মুচকি হাসি দিয়ে চলে আসে। এইদিকে আকাশও একটা হাসি দেয়। যদিও আপনারা ভাবছেন পেঁপে কুমড়ো কোনো কিছুই তো বুঝতে পারছেন না, তবে চিন্তা করবেন না, সবই তো মাত্র শুরু। সামনের দিকে জানতে পারবেন। ওরা যাওয়ার 2 ঘন্টা পরে একটা গাড়ি এসে আকাশের দোকানটা উড়িয়ে দিল। রাগে তো মন চাইতেছে গাড়িটাকে বোমা মেরে উড়িয়ে দেই, তাও ওই গাড়ির সামনে গেলাম। এই যে গাড়ির ভিতরে যেই থাকুন না কেন বের হন বলছি। কেউ তো বের হচ্ছে না। এতে আকাশ তো আরও রেগে যায়। ওর ভ্যান গাড়ির কাছে এসে ওখান থেকে 2টা লাউ আর একটা তরমুজ নিয়ে গাড়ির কাছে আসে। দেখুন, ভালোই ভালোই বলতেছি গাড়ি থেকে নামুন, নয়তো এই লাউ আর তরমুজ দিয়ে কিন্তু গাড়ির গ্লাসে তো 12টা বাজাবো, সাথে পুরো গাড়িটার। এখনো গাড়ি থেকে কেউ নামছে না, আবার গ্লাসটাও নামাচ্ছে না। ব্যাপারটা কি? এত কিছু বলার পরেও কেউ কোনো শব্দ করছে না। এইভাবে ভ্যানের কাছে আসে আর ওখান থেকে একটা লোহার হাতল এনে গাড়ির সাইডে থাকা গ্লাসটা ভেঙে ফেলে। ভিতরে লোকটাকে মারতে যাবে, তখনই বুঝতে পারি ওটা কোনো মেয়ে ছিল। এই ম্যাডাম, কানে কি কম শোনেন নাকি? চোখে কম দেখেন? এতক্ষণ ধরে ডাকতেছি, কোনো কথাই বলতেছেন না। এতেও কোনো কাজ না হওয়াতে ভ্যান থেকে পড়ে যাওয়া কিছু টমেটো এনে মেয়েটার শরীরে লাগিয়ে দেয়। আর এ কি, আপনার শরীর থেকে তো রক্ত বের হচ্ছে। এবার কথাটা কাজে দিয়েছে। মেয়েটি সিট থেকে নেমে বের হয়ে নিজের হাত পা দেখতে থাকে সবটা ঠিক আছে কি না। যখন দেখতে পাই সবটা ঠিকই আছে, তখনই এই যে মিস্টার, এটা কি ধরনের ইয়ার কি শুনি? হুম। ও মা, আপনি দেখি কথাও বলতে পারেন, আবার কানেও শুনতে পাচ্ছেন, আবার চোখেও দেখেন। পরিবার কি জানে? আমি যে বিয়ে করিনি এটা পরিবার জানে, কিন্তু এই কথাটা আপনি কেন জিজ্ঞেস করছেন? আমার উপরে আবার ফিদা হয়ে গেলেন নাকি? এই, আপনি তো বড্ড বাচাল। একটা লোক বলি একটা, শোনেন আর একটা কথা। একটা মেয়ে হয়ে ওভাবে গাড়ির ভিতরে বসেছিল, যেখানে এসে দেখবেন মেয়েটির কোনো ক্ষতি হয়েছে কিনা, সেগুলো না করে উল্টো লাউ আর তরমুজ নিয়ে এসেছেন। আমি তো অনেকবার বলেছি আপনাকে, কিন্তু আপনি তো কোনো কথাই শুনলেন না। কেন শুনবো আমি তোর কথা? তুই কোন হরিদাস পাল শুনি? হুম, যে তোর কথা শুনতে হবে আমাকে? জানেন আমি কে? তুই কে শুনি? আমি একজন সবজি বিক্রেতা। কথাটা শুনে এরা প্রথমে কিছুক্ষণ হাসতে থাকে। হাসা শেষ হওয়ার পরে, তুই একজন সবজিওয়ালা আর তুই জানিস আমি কে? হবেন কোনো বড়লোক বাবার দুলালি। তোর তো সাহস কম না? সাহস আমার একটু বরাবরই বেশি। কিন্তু আমার পরিচয় শোনার পরে তোর এই সাহস কিন্তু আর থাকবে না। ও তাই নাকি? ঠিক তাই। তা শুনি, কি তোমার পরিচয়? শোন, তোর মতো ফকিন্নির সাথে এত কথা বলতে পারবো না। নিজের পরিচয় দেওয়ার মতো কিছু নেই, এসেছে আমার পরিচয় নিতে। তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস। এই রাগ বাসার লোকেদের দেখাবেন, আমাকে না। তোর এই গাড়ি আর তোকে সহ আমি 1 মিনিটের মধ্যে তাড়িয়ে দিচ্ছি। যে যা খুশি করেন। দাঁড়া, আমি কল দিচ্ছি। এরা কল করতে যাবে,
তখনই আকাশ মোবাইল নিয়ে নেয়। তোর সাহস তো কম না, তুই আমার মোবাইল হাতে নিয়েছিস। আগে আমার সবজি আর গাড়ির ক্ষতিপূরণ দিবেন, তারপর মোবাইল পাবেন। 2 টাকার ফকিন্নি, তোর এত বড় সাহস হয় কি করে? কথাটা বলতে বলতে একটা থাপ্পড় দেয় আকাশকে, কিন্তু ইরার হাত ধরে ফেলে। এত সুন্দর আর নরম হাতে থাপ্পড় না দিয়ে একটু আদর তো করে দিতে পারো। তোরা সব ছেলেরে এক গোয়ালেরই গরু। আপনাকে কে বলেছে সব গোয়ালে এসে গল্প চেক করতে? তোকে আমি কি যে করব নিজেও জানি না। বিয়ে যদি নাই করতে পারেন তাহলে আর কোনো কিছু বলতে যাবেন না। ফোন কি দিবি, নাকি সবজি যেগুলো আছে সেগুলোকেও গাড়ি দিয়ে নষ্ট করব? আমি তো দিব না। এবার ইরা মোবাইল নেওয়ার জন্য আকাশের সাথে হাতাহাতি করতে থাকে। তখনই ওরা দুজনেই রাস্তায় পড়ে যায়, একজন আরেকজনের উপরে। পড়ে যাওয়াতে ইরার হাতে একটু ব্যথা পায়, সেজন্য ইরাকে দাঁড় করায়। অন্যদিকে আশেপাশে মানুষও চলে আসে। কি হয়েছে এখানে? দেখুন, উনি গাড়ি দিয়ে আমার সব সবজি নষ্ট করে দিয়েছে। এখন জরিমানা চাচ্ছি বলে আমাকে মারতে আসতেছে। এই মেয়ে, কথাটা কি সত্যি? মোটেও সত্যি না। এই যে দেখুন, ওনার গাড়িতে এখনো দাগ আছে, যেটা আমার ভ্যানের সাথে লেগে হয়েছে। আমি গরিব মানুষ, যদি উনি এইগুলোর দাম না দেয় আমাকে, আমি খাবো কি? আর আমার সংসার চলবে কি করে বলুন? তুমি তো ঠিকই বলছো। এই মেয়ে, তুমি ওর ক্ষতিপূরণ দিয়ে এখান থেকে বিদায় হও এক্ষুনি। ক্ষতিপূরণ তো আমি দিবই, কিন্তু তোদের সবাইকে আমি দেখে নিব। এরকম কোনো মেয়ে দেখেছি? তা তোমার কত টাকার ক্ষতি হয়েছে? এই তো সব মিলিয়ে 10,000 দিলেই হবে। এই মেয়ে, 10,000 টাকা দিয়ে এখান থেকে যাও। এরা কোনো উপায় না পেয়ে টাকাগুলো দিয়ে চলে যায় ওখান থেকে। অন্যদিকে আকাশ কুমড়োটা নিয়ে ওর বাসায় চলে আসে। ওকে দেখে ও মা, দেখে যাও তোমার ছেলের কাণ্ড। কি হয়েছে? তুই এইভাবে চেঁচাচ্ছিস কেন? একবার দেখে তো যাও এদিকে এসে। আকাশে মা নিচে আসে। নিচে এসে এরকম অবস্থা দেখে। আকাশ, তোর কি অবস্থা? এভাবে লুঙ্গি আর গামছার সাথে এত বড় কুমড়ো কোথায় পেয়েছিস? এইসব পরে বলবো, আমি আগে রুমে যাই। কুমড়ো তো দিয়ে যাবি, বড় বড় চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আমি আগে রুমে যাই, ফেরার সময় নিয়ে আসবো। এখন দিলে সমস্যা কি? সমস্যা হচ্ছে এটা এখন খোলা যাবে না কোনোভাবেই। ও মা, তোমার ছেলেকে বলো তো কুমড়োটা দিয়ে যাওয়ার জন্য। আকাশ, তুই তো এমনিতে কোনো বাজার করিস না, যাও একটা কুমড়ো এনেছিস সেটা দিয়ে যা। আমি রুমে ফ্রেশ হয়ে এটা নিয়ে আসতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসবি কিন্তু। আমি ততক্ষণে চিংড়িগুলো ফ্রিজ থেকে নামিয়ে রাখি। এইদিকে রুমে এসে ফ্রেশ হয়ে কুমড়োটা দুভাগ করে ওটা থেকে একটা পিস্তল আর একটা বুলেট বের করে। এর বাইরে আরও একটা পেন ড্রাইভও পায়, সাথে একটা চিঠি। সবটা নিয়ে ওর ড্রয়ারে রেখে দেয়। তারপর আবিরকে কল দিয়ে জিজ্ঞেস করে কুমড়োটা খাওয়ার উপযুক্ত কিনা। কেননা আপনারা তো বুঝতেই পারছেন, যদি এই কুমড়ো না দেয় তাহলে বাসে কি ঝামেলা না হবে। সেজন্য আবির থেকে শিওর হয়ে নিচে এসে কুমড়োটা দিয়ে দেয়। তারপর উপরে সে চিঠি আর পেন ড্রাইভটা দেখতে থাকে। অন্যদিকে ইরা তো বাসায় ফিরে। আম্মু, আম্মু, কোথায় তোমরা? কি রে, এরকম চেঁচাচ্ছিস কেন? তার আগে বলো আব্বু কোথায়? তোর আব্বু তো এখনো ফিরে নাই। কি হয়েছে বলবি তো? ইরা ওর মাকে সবটা বলতে থাকে। সবটা শোনার পরে কি, ওই ছেলের এত বড় সাহস হয় কি করে যে তোকে এরকম হেনস্থা করার? তবে আম্মু, আমি কিন্তু ওই ছেলেটাকে ছেড়ে দিব না বলে দিলাম। তা ওই ছেলের মোবাইল নাম্বার, ঠিকানা বা নাম কিছু জানিস? তুমি কি শুরু করলে? এইগুলো জিজ্ঞেস করলেও ওই ছেলে কি বলবে? তা ওই ছেলেকে কোথায় পাওয়া যাবে আমাকে বল। আমি এখান থেকে সিকিউরিটি পাঠিয়ে দিচ্ছি। ওকে থানায় এনে এমন মার মারবে যে সারা জীবন মনে রাখবে। তোমাদের কোনো কিচ্ছু করতে হবে না, ওকে যা করার আমি করব। ও তো জানে না কার সাথে ও পাঙ্গা নিয়েছে। কিন্তু তুই পারবি তো? আমি হলাম স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ে, যদি আমি এই বিষয়ে না জানি তাহলে আর জানবেটা কে শুনি? এখন রুমে এসে ফ্রেশ হয়ে নে। ইরা চলে যায়। অন্যদিকে আকাশও খাবার খেয়ে রুমে চলে আসে। রাতে হঠাৎ কল আসে।
কল পেয়ে বাসা থেকে বের হয়ে যায় লুকিয়ে লুকিয়ে। অবশ্য আকাশ যে রুমে থাকে ওখানে বারান্দা দিয়ে নিচে ওঠানামা করা যায়, তবে তার জন্য যথেষ্ট ট্রেনিং প্রাপ্ত হতে হবে, নয়তো পড়ে গিয়ে কোমরটাই হারাবে। নিচে নেমে একটা গাড়ির কাছে আসলে কিছু লোক বের হয়ে আকাশকে জায়গা করে দিলে সেখানে উঠে পড়ে। এখন বলো যেতে হবে কোথায়? আমাদের কাছে তথ্য আছে, একজন মন্ত্রীর বাড়িতে আজকে হামলা হবে। সেখানে তো এমনিতেই সিকিউরিটি থাকবে। কিন্তু বড় স্যার বলেছেন আপনাকে নিয়ে যেতে। তাছাড়া মন্ত্রী বড় স্যারের আত্মীয় হয়, সেজন্য উনি রিস্ক নিতে চায় না। এই কাজের জন্য আমার ঘুমটা নষ্ট করলো, মনটা চায়। স্যার তাহলে কি ফিরে যাব আমরা? না থাক, চলো সামনের দিকে যাই। ওরা সামনের দিকে যেতে থাকে। অনেকটা সময়ের পরে ওরা মন্ত্রীর বাসায় চলে আসে। মন্ত্রীও ওদের দেখে। কোনো অসুবিধা হয়নি তো? তেমন কোনো অসুবিধা হয়নি। আচ্ছা, আপনার কাছে এত সিকিউরিটি থাকা সত্ত্বেও আমাদের কেন ডেকে আনলেন? দেখো, তোমাদের কথা তোমাদের বড় স্যার অনেক বলেছে। সিকিউরিটিগুলো তো গুলি ছাড়া আহামরি তেমন কোনো মারামারি বা কৌশলও জানে না, কিন্তু তোমরা তো A to Z সব বিষয় জানো, সেই জন্য তোমাদের ডাকা। ঠিক আছে, আপনি গিয়ে ঘুমান, আমি বাকিটা দেখতেছি। যদি পারেন আমার জন্য একটা কপি বানাতে বলুন, নয়তো আমার ঘুম চলে আসবে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। কফির কথা বলে দেয়। কফি আনতে ব্যস্ত। অন্যদিকে আকাশও ডিউটি করতে থাকে। রাত 3টায় হঠাৎ করে গুলির শব্দ শুনতে পায়, সেজন্য ওরা মন্ত্রীর রুমের সামনে আসে। স্যার, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ ঠিক আছে। আপনি আপনার রুম চেঞ্জ করে অন্য রুমে এসে শুয়ে পড়ুন। কি বলো? রুম কেন চেঞ্জ করব? ওরা যখন অ্যাটাক করেছে তখন আপনার রুম সম্পর্কেও জানে, সেজন্য রুম চেঞ্জ করুন। এই বলে মন্ত্রীকে অন্য রুমে নিয়ে যায়। অন্যদিকে আকাশ বাকিদের সাথে মোকাবিলা করতে থাকে। ও টিম নিয়ে অনেকটা সময় চলে যাওয়ার পরে কিছু লোককে মারতে পেরেছে, আবার কিছু লোক নিজে নিজে মারা গিয়েছে। কেননা হয়তো জীবিত ধরা পড়লে ওদের যে কি হাল করবে তা ওরা জানে। একটু পরে তাও একজনকে ধরতে পারে জীবিত। বল, তোদের কে পাঠিয়েছে? জানি না। যদি নাই জানিস তাহলে কেন এসেছিস এখানে? সেটাও বলবো না। অফিসার, এটাকে নিয়ে যাও, ভালো করে এর যত্ন নাও। আমি আসার আগেই এর মুখ থেকে কথা বের করো। জি স্যার, তাই হবে। ওরা ওকে নিয়ে চলে যায়। অন্যদিকে আকাশ মন্ত্রীর কাছে এসে পরিস্থিতি ঠিক আছে সবটা জানায়। এতে মন্ত্রীও অনেক খুশি হয়। তারপর ওখান থেকে চলে আসে ওর বাসায়। ততক্ষণে ভোর হয়ে গিয়েছিল। রুমে এসে শুয়ে পড়ে। সকাল 9টা। ঈশা দেখতো আকাশ ঘুম থেকে উঠেছে কিনা। তোমার ছেলে তো অনেক কাজই করে না, ওর জন্য সকালকে আর দুপুরে কিভাবে বলবো? এত বড় হয়েছে, সামান্য একটা চাকরিও করে না। বাবাকে যতই বলি ওকে আমাদের কোম্পানিতে বসিয়ে দিতে, বাবাও কিছু বলে না। আমাকে নিয়ে কথা হচ্ছে এখানে। তোমার ছেলেকে অফিসে নিয়ে দায়িত্ব বুঝিয়ে দিতেই পারো। আমি তো অনেকবার বলি, কিন্তু ও তো রাজি হচ্ছে না। তুমি কান ধরে নিয়ে যেতে পারো না? তাছাড়া আমাকে তো অফিসে যেতে হয়, আমাকে নামিয়ে দেওয়ার জন্য তো কাউকে যেতে হবে। বাসায় তো অলরেডি 2টা ড্রাইভার আছে, তুই একজনকে নিয়ে চলে গেলেই তো পারিস। মা, তুমি শুনছো বাবা কি বলো? এই বাবার আশকারা পেয়ে কিন্তু ভাইয়া এইরকম মাথায় চেপে বসেছে। তুই কি বলতেছিস? আমি তোর চেয়ে আকাশকে বেশি ভালোবাসি। আমি কিন্তু এই কথা মোটেও বলিনি। আমি শুধু বলেছি তুমি ভাইয়াকে এইরকম সাপোর্ট দিও না, কোনো কাজ করে না। এইরকম হলে ওকে বিয়ে করাবে কিভাবে? কোনো মেয়ে কি ওর মতো হাদারামকে বিয়ে করবে? বেশি কথা বললে সবার আগে তোকে বিয়ে দিয়ে এই বাড়ি থেকে বিদায় করব। কথাটা বলতে বলতে আকাশ নিচে নামে। তবে এক হাতে ব্রাশ আর একটা হাতে মোবাইল। আসলে ঈশার চেঁচামেচির কারণে ঘুম ভেঙে যায়, সেজন্য নিচে নেমে এইসব কাণ্ড শুনতে পাই। কিছুক্ষণ পরে এই তো তোমাদের আদরের বাদরটা নিচে নামছে। তুই সকাল সকাল আমার পিছনে কেন লেগেছিস বলতো? 20 মিনিট তোকে সময় দিলাম, এর ভিতরে নিচে নেমে আসবি তৈরি হয়ে। যদি না আসি? তাহলে আমি রাতে। হ্যাঁ, না না, কাউকে কোনো কিছুই বলতে হবে না। তুই না আমার আদরের বোন? তুই দাঁড়া, আমি আসতেছি। এত
তোদের ভাই বোনের কখন কি হয় আমি নিজেও জানি না। এই তোরা একজন আরেকজনের পিছনে লাগিস, আবার দেখি ঠিক। ও তুমি বুঝবে না হাব্বু। কিছুক্ষণ পরে নিচে নামে, তারপর ঈশাকে ওর ভার্সিটিতে পৌঁছে দিয়ে চলে আসে অফিসে। ওখানে এসে কিছু কি জানতে পেরেছো? ওরা সুপারিশ নিয়ে মন্ত্রীর বাসায় হামলা করেছিল। কারা দিয়েছিল? এই ব্যাপারে কিছু কি বলেছে? সেটা তো বলেনি, তবে আরেকটা কথা বলেছে। কি কথা? 1 মাসের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়ও হামলা হওয়ার কথা, কিন্তু ওনার বাসায় কেন হামলা হবে সেটাই বুঝতে পারছি না। কয়েক মাস আগে উনি একটা ভাষণ দিয়েছিল, সেখানে অনেক মাফিয়া লোকেদের সাবধান করেছিল তার সাথে ওদের ধরার জন্য। এই জন্য ওরা এরকমটা করতেছে। তাহলে তো ওনাকে জানানো দরকার। দরকার নেই, আমি তো আছি। আগে যেমন করে ছদ্মবেশে থাকতাম, এবার দরকার হলে ওনার বাসার কাছাকাছি থাকবো। আচ্ছা, এখন আসুন, ওদের থেকে আরো কোনো তথ্য বের করা যায় কিনা দেখি তাহলে। ঠিক আছে, চলো তাহলে। আবিসহ ওই লোকগুলোর কাছে আসে, তারপর এক এক করে ওদের মারতে থাকে। অনেকটা মারার পরে তোদের আমি 1 মিনিট সময় দিলাম, এর ভিতরে যদি মুখ না খুলিস তাহলে এই মেশিন দিয়ে তোদের শরীর থেকে এক এক করে সব আলাদা করতে থাকবো। 1 মিনিট পর হয়ে যায়। ওরা কোনো কথাই বলছে না, সেজন্য ওখানে একটা হাতুড়ি নিয়ে ওদের মধ্যে থাকা একজনের আঙ্গুলে বাড়ি মারে। এতে পুরো আঙ্গুল ফেটে রক্ত আর চিৎকার আসতে থাকে। এরকমভাবে চিৎকার করতে দেখে প্লিজ আমাকে কিছু করবেন না, আমি সবটা বলছি। যা যা জানিস সবটা বল। জি বলতেছি। লোকটা অনেক কিছু বলতে থাকে, সবটা ওরা রেকর্ড করে রেখে দেয় নিজেদের কাছে। এরপর ওখান থেকে বের হয়ে চলে আসে। আবির, একটা কাজ করো। কি কাজ? সবগুলো মন্ত্রীদের নিয়ে একটা মিটিং এর ব্যবস্থা করো। কিন্তু ওনারা কি মিটিং করতে চাইবে? যে চাইবে না বা আসবে না, সে নিজের বিপদ নিজেই ডেকে আনবে। যে আসবে তার জন্যই ভালো হবে। এরকম কিছু লিখে ওনাদের জানাও, তারপর একটা দিন ঠিক করে আমাকে জানিয়ে দিও। ঠিক আছে, তাই করব। আচ্ছা, আমি এখন গেলাম তাহলে। কোনো কাজ ছিল কি আপনার? ভার্সিটিতে যেতে হবে, তুমি এই দিকটা দেখো। আমার নাম করে সবাইকে মেসেজটা পাঠাবে। যদি কেউ না আসতে চায়, জোর করার কোনো প্রয়োজন নেই। ওখান থেকে বের হয়ে ভার্সিটির সামনে এসে দাঁড়াই। ওখানে ঈশা ছিল না, সেজন্য ওকে কল দেয়। ঈশা, কোথায় তুই? ভাইয়া, আমি তো বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছি। আমি কি চলে যাব তাহলে? এইদিকে ঈশার কাছ থেকে ওর বান্ধবীগুলো জানতে থাকে কে কল দিল। ঈশা, কে দিল কল? আমার বড় ভাইয়া। তা ওনাকেও আসতে বল। কি বলিস? আমরা এখানে এতগুলো মেয়ের মাঝে আসতে বলাটা কি ঠিক হবে? আরে আসতে বল। হ্যালো ভাইয়া, তুই একটু ভার্সিটির ভিতরে আয়। আমি কেন ভিতরে আসবো? তুই নিজেই তো এই ভার্সিটিতে পড়ছিস, তাহলে এত ভয় পাচ্ছিস কেন বলতো? আচ্ছা, কোথায় আসতে হবে বল, আমি আসতেছি। ক্যান্টিনের পিছনে যে বাগানটা আছে, ওই বাগানে আয়। আচ্ছা, আসতেছি। 5 মিনিট পর ওই বাগানের ভিতরে ঢুকতে যাবে, তখনই কারোর সাথে ধাক্কা লেগে দুজনে একজন আরেকজনের উপরে পড়ে যায়। এদিকে আকাশ তো তাকিয়ে অবাক হয়ে যায়। মেয়েটি তাকিয়ে কোনো কিছু না বলে চলে যায়। আকাশও ঈশার কাছে আসে। এখন বল, এখানে ডেকেছিস কেন? তোকে এনেছি আমার বান্ধবীদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আমাকে পরিচয় করিয়ে দেওয়া আর কি আছে? ওরা তো বললো। ঈশা, তোর ভাই তো অনেক হ্যান্ডসাম দেখতে, তা নাম কি ওনার? আচ্ছা, তোরা সবাই পরিচিত হ। উনি আমার বড় ভাই পারভেজ হোসেন আকাশ, আর ভাইয়া ওরা আমার বান্ধবী, এটা তানু। আরেকটা খাবার আনতে গিয়েছে, বাকিদের সাথে পরিচয় হও। এরপর বাকিদের সাথে পরিচয় করিয়ে দেয়। ঈশার সব বান্ধবীগুলো আকাশের দিকে তাকিয়ে আছে, যা ঈশা ভালোই বুঝতে পেরেছে ওরা ওর ভাইয়ের প্রেমে পড়েছে। এদিকে একটু পরে একটা মেয়ে সাথে আরও 2টো মেয়ে এসে সবাইকে কফি দিতে থাকে। তখনই মেয়েটি আকাশকে দেখে। এ কি, আপনি এখানে কেন? তুই কি ওনাকে চিনিস? একটু আগে ওনার সাথে আমি। বাকি কথা বলতে এসেও বলল না, সেই জন্য। কি রে, তোর সাথে কি? না কিছু না। তা উনি কে? তোর সাথে তো পরিচয় করিয়ে দেইনি। ও আমার বড় ভাইয়া। ভাইয়া ও আমার বান্ধবী এরা। ঈশা,
এটা তোর ভাই? কেন, হওয়ার কি কথা ছিল না? আমি ওই কথাটা বলিনি। আচ্ছা, আমরা কফি খেতে খেতে আড্ডা দিই। হ্যাঁ, ওটাই করি। ওরা ওখানে 2 ঘন্টা ধরে আড্ডা দিতে থাকে। তবে এই আড্ডার সময়ে বারবার কল আসে, সেজন্য কথা বলার জন্য সাইডে চলে যায়। কিছুক্ষণ পর আবার কল আসতে যা বলার এখানে সবার সামনে বলবেন, কোনোভাবে সাইটে যাওয়া চলবে না। আমরাও তো দেখি কোন মেয়ের সাথে কথা বলার জন্য এরকম সাইটে যাচ্ছেন বারবার। ঠিক আছে। এরপর ওদের সামনে কথা বলতে থাকে। তবে আকাশ কোনো ভাষায় কথা বলতেছে তা ওরা ঠিক বুঝতে পারছে না, কেননা যখনই আকাশের আশেপাশে কেউ থাকে তখনই ও ওই কোডের ভাষায় কথা বলে। ওকে এভাবে কথা বলতে দেখে কথা বলতে না চাইলে কেটে দিতেন। এভাবে গণিত, জাপানি আর কি ভাষার কথা বললেন কিছুই তো বুঝলাম না। যে কলে কথা বলেছে সেও তো একই ভাষায় কথা বলল। আমাদের ইন্ডিয়ানেতে অনেক অসংখ্য ভাষা আছে, কিন্তু এরকম কোনো ভাষা আছে বলে তো আমার মনে হচ্ছে না। এই ভাষা কোনো দেশেরই না। তাহলে এই ভাষার কারা কথা বলে? এই যে আমি বলতেছি। ঈশা, তোর ভাই কি ইন্ডিয়ার বাইরে অন্য কোনো দেশে থেকেছে নাকি? কই না তো। তাহলে এরকম ভাষা শিখলো কি করে? ওটা বলা যাবে না। তা আপনাদের সাথে কথা বলে ভালোই লাগলো। আমাদেরও অনেক ভালো লেগেছে। তা মাঝে মাঝে এসে আড্ডা তো দিতে পারেন আমাদের সাথে। সব সময় সময় যে হয় না। তুই তো সারাক্ষণ বক করতেই থাকিস। তোর আবার কিসের কাজ শুনি? সব কাজ তোকে কেন জানিয়ে করব? কথাটা বলে উঠে দাঁড়াই। তখনই 2টা ছেলের সাথে কিছুটা ধাক্কা লাগে হাতে। সরি, আমি দেখতে পাইনি। কে তুই? আগে তো কখনো তোকে এখানে দেখিনি। আর এতগুলো মেয়ের সাথে তুই একা কি করছিস? আমি কে সেটা না হয় পরেও জানতে পারবেন। রনি, কি হচ্ছে এইগুলো? ওরি আমার বড় ভাই। তো আমি কি করব? ভাইয়া তোকে সরি বলেছে, তারপরে তুই এইগুলো কেন বলছিস? দেখ ঈশা, তুই আমাদের ক্লাসমেট, সেজন্য আমি চাই না তুই এর ভিতরে আসিস। ও আমার ভাই, আমি আসবো না তো কে আসবে? রকি, ঈশা তো ঠিকই বলেছে। উনি দাঁড়ানোর সময় তোর শরীরে একটু লেগেছে হাতটা। সরি তো বললেন উনি। ওকে আমার পা ধরে ক্ষমা চাইতে হবে না। যদি না চাই তাহলে তোকে এমন মার মারবো যে সারা জীবন মনে রাখবি। ও তাই নাকি? তা কে তোরা শুনি? আমার বাবা একজন মন্ত্রী, আর ওর বাবাও সেম মন্ত্রী। ও আচ্ছা, এই জন্য তোদের এরকম অবস্থা। তুই কি পা ধরবি? রনি, কি হচ্ছে এসব? তোরা চুপ কর, যা করে ওকে করতে হবে। এইদিকে ইরাসহ বাকিরা অনেক কথাই বলে, কিন্তু ওরা কোনো কথাই শুনছে না। রনি আর রকি তো উল্টো ঈশাকে অনেক কথা শোনাচ্ছে। এতে ঈশার চোখ দিয়ে পানি পড়তে দেরি। আকাশ রনি আর রকির শরীরে হাত দিতে দেরি হলো না। ওদের দুজনের ইচ্ছে মতো মারতে থাকে। এক কথায় ওদের দুজনকে নিমিষে মেরে মুখের 12টা বাজিয়ে দেয়। ওদের জেনাই যাচ্ছিল না ঠিক মতো। ওদের কথা শুনে রনি আর রকির লোকেরা আসে আকাশকে মারতে। তোর এত বড় সাহস, তুই মন্ত্রীর ছেলের গায়ে হাত দিয়েছিস? আজকে তো তোকে আমরা মেরেই ফেলবো। এই বলে ছেলেগুলো আসে মারতে, কিন্তু আকাশের সাথে কোনোভাবেই ওরা পেরে ওঠে না। ওদের মেরে অ্যাম্বুলেন্সে খবর দিয়ে ওঠাতে উঠিয়ে দেয়। এটা কি করলেন আপনি? ওর বাবা মন্ত্রী, ওর বাবা তো আপনাকে এবার ছেড়ে দিবে না। ওর বাবা আসলেও আমার কোনো ক্ষতি করতে পারবে না। ধন্যবাদ দিয়ে ছোট করব না আপনাদের। আপনারাও এবার বাসায় চলে যান। কিন্তু ঈশা, ও তো আমার সাথেই যাবে। এরপর আকাশ ঈশাকে নিয়ে বাসায় চলে যায়। অন্যদিকে ইরা আর তানুও বাসায় যেতে থাকে। তখন আচ্ছা, তোর পরিচয় দিলে তো রনি আর রকি তোর সাথে ভয়েও কথা বলবে না। সেটা আমি জানি, কিন্তু এতে বিপদ আমার ওপরেও আসতে পারে। তাছাড়া পরিচয় যতই গোপন রাখবো ততই আমার জন্য ভালো হবে। তোর যেমনটা ইচ্ছে। ঈশাকে বাসায় পৌঁছে দিয়ে বেরিয়ে পড়ে। এরপর আকাশ ওর গেট আপ চেঞ্জ করে নিয়ে ভ্যান গাড়িতে করে কিছু সবজি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসার পাশে এসে দাঁড়ায়। অনেক কিছু খেয়াল করতে থাকে, কে কে আছে, কে কে যাচ্ছে, সব কিছু খেয়াল করতে থাকে। কিছুক্ষণ পরে ওর জায়গা থেকে বের হয়ে চলে যায়।
অন্যদিকে মন্ত্রীরা হসপিটালে এসেছে তাদের ছেলেকে দেখার জন্য। কে মেরেছে ওদের? একটা ছেলে। কি একা একটা ছেলে তাদের এইভাবে মারলো? আমাদের তো কমেই মেরেছে, রনি আর রকি ওদের দুজনকে অনেক বেশি মেরেছে। তোরা 7 জন মিলে একটা ছেলের সাথে পাঙ্গা নিতে পারলি না? কি করব, ছেলেটার মারার স্টাইল কোনো সাধারণ ছেলের মতো ছিল না। ডাক্তার কি বলেছে? বলেছে একদিন পরে ওদের জ্ঞান ফিরবে। ওই তোরা কে কোথায় আছে ওই ছেলের খোঁজ নে। আমি ওই ছেলেকে 1 ঘন্টার মধ্যে আমার চোখের সামনে দেখতে চাই। ওকে স্যার। এরা তো বাসে এসে ঈশাকে কল দেয়। ঈশা, তোর ভাই ঠিক আছে তো? ভাইয়ের কি হয়েছে? মন্ত্রীর ছেলেদের যেভাবে মারলো ওরা তো ছেড়ে দিবে না, তাই না? কিন্তু ভাইয়া তো বাসায় নেই। তোর ভাইয়াকে বলিস একটু খেয়াল করে চলার জন্য। আচ্ছা, বলবো। অন্যদিকে সন্ধ্যা হয়ে যায়। ষষ্ঠ মন্ত্রী বাসার পাশেই ভ্যান নিয়ে দাঁড়িয়ে আছে। তখনই খেয়াল করে কিছু লোক দাঁড়িয়ে আছে গেট থেকে একটু দূরে, সেজন্য কিছুক্ষণ পরে। তোরা বাড়িটা ভালো করে দেখতে থাক, কোন দিক দিয়ে সুবিধা হবে সবটা দেখতে থাক। সেজন্য ওরা পুরো বাড়িটা চক্কর দিতে থাকে, যা আকাশ খেয়াল করে। তারপর ওদের কিছু ছবি তুলে রাখে, সেজন্য আবিরকে পাঠিয়ে দেয়। আবির, এদের উপরে নজর দাও। এরা কি করে, কোথায় থাকে, এদের পরিচয় কি, সবটা আমার চাই। ঠিক আছে, হয়ে যাবে সবটা। সন্ধ্যা হয়ে আশাতে চলে আসে অফিসে। অফিসে আসার পর জানতে পারে কিছু কারণে ওকে একটা মিশনে যেতে হবে, সেজন্য ওই মিশনে যাওয়ার জন্য তৈরি হয়ে নেয়। তাহলে চলো বেরিয়ে পড়ি। বেরিয়ে চলে আসে পাহাড়ের দিকে। ওখানে একটা জায়গায় ওরা লুকাতে থাকে, কেননা ওখানে কি কি হচ্ছে আগে তা দেখবে, তারপর ওরা অ্যাকশন নিবে। সেজন্য ওরা ওইভাবেই বসে থাকে। অনেকটা সময়ের পরে কিছু লোক আসে ওখানে, তাও অনেকগুলো মেয়েকে নিয়ে। এখানে তো অনেক মেয়ে। আগে দেখো কি হয়, তবে কোনো মেয়ের যেন ক্ষতি না হয়। ঠিক আছে। এদিকে ওরা মেয়েগুলোকে আরেকটা গাড়িতে উঠিয়ে দেয়। তারপর ওরা কৌশলে চাকায় গুলি করে, চাকা নষ্ট করে দেয়, যা ওই লোকগুলো জানে না। এটা কি হলো? চাকাগুলো নষ্ট হলো কি করে? এই তোরা চেক করতো। এরা তো চাকা চেক করতে থাকে। ততক্ষণে আকাশ, আবির আর বাকি অফিসারগুলো ওদের নিশানা করে নেয়। 1 সেকেন্ডে 10 জনকে মেরে ফেলে। এতে বাকি 5 জন লোক মেয়েদের ভিতর লুকিয়ে পড়ে। তোমরা 5 জন বেরিয়ে আসো, তাহলে তোমাদের প্রাণ ভিক্ষা দেব, নয়তো এখানেই তোমাদের মেরে ফেলবো। লোকগুলোর ভিতর থেকে গুলি করতে থাকে, কিন্তু তাও উল্টো দিকে। সে সুযোগে আকাশর পজিশন চেঞ্জ করে নেয়, চলে আসে উল্টো দিকে। এইদিকে ওদের মধ্যে 2 জনকে বাঁচিয়ে রেখে বাকিদের মেরে ফেলে। সেই 2 জনকে এবার বন্দি করে। আবির, এই মেয়েগুলোকে নিয়ে পুলিশের হাতে তুলে দাও, ওদের ঠিকানায় পৌঁছে যেন দেওয়া হয়। আর আপনি কি করবেন? আমি এদের 2 জনের সাথে বোঝাপড়া করে নিচ্ছি। আবির 7 জন অফিসার নিয়ে চলে যায়, বাকি 2 জনকে সাথে রেখে ওই লোকগুলোর সাথে কথা বলতে থাকে। কথা বলার পরে, তাহলে তোদের কথা অনুযায়ী তোরা এদের নদীর ধারে নিয়ে যাবি, ওখানে একটা জাহাজ আসবে, বাকিটা ওই জাহাজে হবে, তাই তো? হ্যাঁ স্যার, এর বেশি আমরা জানি না। আকাশ হেডকোয়ার্টারে কল দেয়। কল দিয়ে কিছু বিমান ওই লোকেশনে যাওয়ার জন্য বলে দেয়, সাথে কিছু অফিসারকেও আসতে বলে। রাত তখন 2টা বাজে। বিমান নিয়ে আসতে থাকে কিছু অফিসার। অন্যদিকে আকাশ কোথায়? ও কি বাসায় ফিরেনি? না আম্মু, তবে ভাইয়া কল করেছিল, বলেছে আজ রাতে নাও ফিরতে পারে, কোনো বন্ধুর পার্টিতে গিয়েছে। আমাকে কেন বলিসনি? মনে ছিল না। এখানকার পরিস্থিতি তো জানলেন। অন্যদিকে ইরার বাবা ইরার কাছে আসে, সাথে ইরার মা। কি ব্যাপার, তোমরা 2 জন আমার রুমে? কিছু কি হয়েছে? ভার্সিটিতে আজকে কিছু হয়েছিল? হ্যাঁ আব্বু। মন্ত্রী আমাকে কল করেছিল, ওরা তো সে ছেলেকে খুঁজতেছে। তুই কি কিছু জানিস এই সম্পর্কে? আব্বু, ও আমার ফ্রেন্ডের বড় ভাই, উনি আমাদের বান্ধবীকে নেওয়ার জন্য ভার্সিটিতে আসে। আমরা পরে ওনাকে ভেতরে আসার জন্য বলি, পরে আমরা আড্ডা দিই অনেকক্ষণ ধরে। কিছুক্ষণ পরে উনি উঠে দাঁড়ায়, হাত একটু নাড়াতে ওদের শরীরে হাত লাগে। উনি সরিও বলেছে, কিন্তু রনি, রকি ওরা তো মন্ত্রীর ছেলে, সেই জন্য ওরা ঝামেলা করে, এতে উনি ওদের ধরে মেরেছে। কি বলিস? একা ওই ছেলে এতগুলো ছেলেকে মেরেছে?
তা তুই কি বলিসনি তুই আমার মেয়ে? ভার্সিটিতে কেউ জানে না আমার পরিচয়। কি দরকার ওদের সাথে ঝামেলা করার? কিন্তু আব্বু, তুমি মন্ত্রীদের একটু বুঝিয়ে বলো প্লিজ, ওই ছেলেকে যেন কিছু না বলতে। আমার কথা ওরা শুনবে তা জানি, কিন্তু ভেতরে ভেতরে ওরা ঠিকই লোক দিয়ে কিছু একটা করবে। তুই তোর বান্ধবীকে বলিস ওর ভাই যেন সাবধানে থাকে কয়েকটা দিন। ওদের দুজনের অবস্থা খারাপ দেখে মনটি রেগে আছে। তুমি দেখো কিছু করা যায় কিনা। আমি তো ওনার খোঁজও নিতে ভুলে গেছি। দাঁড়াও, আমার বান্ধবীকে কল দিয়ে জিজ্ঞেস করি। ঈশাকে কল দিয়ে বলতে থাকে। ঈশা শোনার পরে, ভাইয়া তো তার বন্ধুর পার্টিতে গেছে, রাতে ফিরবে না। আচ্ছা, তুই ওনাকে বলে দিস যেন সাবধানে থাকে। আচ্ছা, বলে দিব। এদিকে খবরও শেষ। অন্যদিকে দেখি নদীর ধারে কি হচ্ছে। নদীর ধারে আকাশ বাকি দুজনকে নিয়ে চলে আসে। এদিকে বিমান থেকে আর অফিসার নেমে নিচে অপেক্ষা করতে থাকে। কিছু সময় পরে ওরা একটা জাহাজ আসার শব্দ শুনতে পাচ্ছে। ওই যে স্যার, জাহাজ আসতেছে। আগে ওটা পাড়ে আসুক, তারপর আমরা অ্যাটাক করব। যদি ওরা জাহাজ নিয়ে পালিয়ে যেতে চায় তাহলে বিমান তো আছেই আমাদের কাছে। ঠিক আছে স্যার। কিছুক্ষণ পরে ওই জাহাজ থেকে কিছু লোক নামাতে থাকে। ওরা নেমে জাহাজের দড়িগুলো কিছু গাছের সাথে বেঁধে রাখে যেন কোনো দিকে না সরে যায়। ওদের কিছু লোক বাহিরে এসে অপেক্ষা করতে থাকে। স্যার, এবার কি অ্যাটাক করব? ওরা 6 জন বের হয়েছে, 6 জনকে মেরে ফেলো। আমি 2 জন লোক নিয়ে নিচে যাচ্ছি। ঠিক আছে স্যার। 2 জন অফিসার নিয়ে নিচে নামি। ততক্ষণে বাকি অফিসার ওই 6 জনকে মেরে ফেলে। ওদের লাশ তাড়াতাড়ি করে ওখান থেকে সরিয়ে নেয়। তারপর ইশারা করে আরও 5 জনকে নিচে নামতে বলে। ওরাও নিচে নামে। তারপর একে একে ওরা ভিতরে আসতে থাকে। ভিতরে আরও কিছু লোককে পায়, ওদেরও মারতে থাকে। কিছুটা ভিতরে এসে ওরা প্রায় 50 জনের বেশি মেয়েকে ভিতরে অজ্ঞান হওয়া অবস্থায় পায়। তাড়াতাড়ি করে সবাইকে নিচে নামতে বলো, দ্রুতভাবে এদের বের করো, আর বিমানে করে আগে হসপিটালে নিয়ে যাও। ওকে স্যার। 15 মিনিটে পুরো জাহাজ ওরা খালি করে ফেলে, সাথে মেয়েগুলোকে বিমানে উঠিয়ে নেয়। ওদের নিচে নিয়ে আসে হসপিটালে। ওদের নিয়ে চলে আসে হসপিটালে। ততক্ষণে প্রায় সূর্যের আলো উঠতে শুরু করে। আবির, এদের দেখাশোনা করার জন্য কিছু অফিসার সাথে আরো কিছু পুলিশ এখানে আসতে বলো। এরপর কি করব স্যার? এদের যখন জ্ঞান ফিরবে সবার ঠিকানা নিয়ে ওদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। ঠিক আছে স্যার, তাই হবে। ভোর হতেই আকাশ বাসে এসে ওর রুমে এসে ঘুমাতে থাকে। ওই দিন ঈশা ভার্সিটিতে চলে আসে। তখন ইরার সাথে দেখা হয়। তোর ভাইয়া ঠিক আছে তো? কি রে, তুই দেখি ওর ভাইয়ের একটু বেশিই খোঁজ খবর নিচ্ছিস। ব্যাপারটা কি বলতো? আরে, ওনাকে শুধু শুধু একটা ঝামেলায় পড়তে হলো। মন্ত্রী তো ওর ভাইকে খুঁজে বেড়াচ্ছে। ইস রে, ভাইয়াকে তো বলতে ভুলে গিয়েছিলাম আমি। তাহলে কল দিয়ে বলে দে। ভাইয়া তো এখন ঘুমাচ্ছে, আমি বাসায় ফিরে বলে দিব। ঠিক আছে, এখন চল আমরা ক্লাসে যাই। ঠিক আছে, চল তাহলে। ওরা ক্লাসে আসে। দুপুরে যখন বের হয় তখন ওরা খেয়াল করে ভার্সিটিতে কিছু লোক এসেছে, কি যেন খুঁজতে থাকে। তখনই তানু ওখানে আসে আর শুনতে থাকে সবটা শুনে। সর্বনাশ হয়ে গেছে রে। কি হয়েছে? মন্ত্রীর লোকেরা তো ওর ভাইকে খুঁজতেছে। ভাগ্য ভালো ওর ভাইকে এখানে কেউ চিনে না, তবে আমাদেরও খুঁজতেছে, কিন্তু এরা সঠিকভাবে চিনে না আমাদের। ঈশা, আমার তো খুব ভয় হচ্ছে। তোর ভাইকে সাবধান করে দিস প্লিজ। দরকার পড়লে কয়েকটা দিনের জন্য দেশের বাইরে যেতে বল। আচ্ছা, আমি বাসায় ফিরে কথা বলবো। আমি আর তানুও আসবো তোর বাসায়। তোর একার কথাই হয়তো মানবে না, সেই জন্য আমরা সহ আসি। ঠিক আছে। ওই সময় ওরা চলে আসে আকাশের বাসায়। বাসায় এসে দেখে এরা তো অবাক হয়, কেননা এই বাসাটা প্রায় ওদের বাসার মতোই বড়। ভিতরে আসার পর ঈশা ওর মায়ের সাথে পরিচয় করিয়ে দেয়। আচ্ছা, বাকি কথা পরে হবে, আগে তোমরা খেয়ে নাও, তারপর রুমে এসে গল্প করি। আন্টি, আমরা খাবো না, আমরা তো এসেছি কিছু কথা বলার জন্য। সব কথা পরে শুনবো, আগে খেয়ে নাও। তোরা খেতে বস, পরে এই নিয়ে কথা বলবো।
অনেক জোড়াজোড়ি পর ওরা খেতে বসে। কিছুক্ষণ পর আকাশ নিচে নামে দুপুরের খাবার খাওয়ার জন্য। তখনই ওদের দেখে চমকে ওঠে, কেননা ঈশার সাথে আরও দুটা মেয়েকে খাবার টেবিলে দেখে। দেখছো আম্মু, ওর চিন্তায় আমার অবস্থা শেষ। আর ও কিনা ঘুমাচ্ছে। আমার চিন্তা তোকে করতে হবে না। তুই কি জানিস? মন্ত্রীর লোকরা তোকে খুঁজতে ভার্সিটি পর্যন্ত গিয়েছিল। ও আচ্ছা, তা ওরা কোন মন্ত্রীর ছেলে? ঠিকানা দিস তো, আমি ওদের বাসায় কথা বলে আসবো। আপনি কি পাগল? যেখানে ওনারা আপনাকে মারার জন্য খুঁজে বেড়াচ্ছে, সেখানে আপনি ওদেরই ওখানে যাবেন? কোনো কিছুই হবে না। আচ্ছা, আমি খেয়ে বের হব। যেখানেই যাবেন সাবধানে থাকবেন। 15 মিনিট রেখে আকাশ বের হয়ে যায়। ওরা খাবার খেয়ে নেয়। ঈশা, ওদের রুমে নিয়ে কথা বলো, আমি এই দিকের কাজগুলো শেষ করে নিচ্ছি। ঠিক আছে আম্মু। আন্টি, বাসায় তো দেখতেছি 4-5 জন লোক আছে, ওরা থাকতে আপনি কেন করবেন? ওরা তো আমাকে সাহায্য করে, এমনিতেও রান্না তো মাই করে, ওনারা বাকি কাজগুলো করে দেয়। আচ্ছা, আয় আমার রুমে। ঈশার রুমে এসে অবাক হয়, কেননা ঈশার রুমটা ইরার রুমের চেয়ে অনেক বড় ছিল, তারপর বারান্দাও। ঈশা, তোমরা এত বড় লোক, আগে তো জানতামই না। কই, আর এত বড় লোক? কি বলিস? অন্তত আমাদের থেকে তো অনেক বড় লোক। কই আর এত বড় লোক? আচ্ছা চল, তোদের বাড়িটা ঘুরে দেখাই। ওদের বাড়িটা ঘুরিয়ে দেখাতে থাকে, শুধু আকাশে রুমটা সারা। তোর ভাইয়ার রুমটা তো দেখালি না? ভাইয়া মাত্র তো বের হলো, রুমে না জানি কি হাল করে রেখেছে, সেই জন্য নিয়ে যাইনি। আরে সমস্যা নেই, চলো দেখে আসি। ওরা আকাশের রুমটাও দেখে অবাক হয়, কেননা ওর রুমটা বেশ গোছানো, তারপর অনেক বড় ছিল। সত্যি তুই অনেক ভাগ্যবান, আর যে তোদের বাড়িতে বউ হয়ে আসবে সে তো আরো ভাগ্যবতী হবে। তাহলে তুই চলে আয়। আরে আমি ওইভাবে বলিনি কথাটা। আচ্ছা, এখন চল আমার রুমে। ওরা রুমে এসে আড্ডা দিতে থাকে। অন্যদিকে আকাশ চলে আসে মন্ত্রীদের বাসায়। কে তুই, আর এখানে কেন এসেছিস? এসেছি তোদের সাথে কিছু কথা বলার জন্য। কি কথা, তাড়াতাড়ি করে বল। তোর ছেলেকে আমি মেরেছি। তোর এত বড় সাহস, তুই আমার ছেলেকে মেরেছিস? সে কথা আবার আমাকে বলতে এসেছিস? এসেছি। ভালো হবে আমার পিছনে পড়ে থেকে কোনো তোর কাজ নেই। তোকে একটা কথা বলার জন্য এসেছি। কথাটা হচ্ছে, তোর প্রাণ সংকটে আছে, তোর উপরে যে কোনো মুহূর্তে আতঙ্কবাদী হামলা করতে পারে, সেজন্য তুই তোর লোকেরা সাবধানে থাকিস। তুই কে? এইসব কথা আমাকে কেন বলছিস? আমি কে সেটা তোর না জানলেও চলবে। চলি তাহলে। তবে আমার পিছনে যদি পড়ে থাকিস তাহলে তোকেই আমি মেরে ফেলবো। আতঙ্কবাদী পর্যন্ত অপেক্ষা করব না, কথাটা মনে রাখিস। আকাশের কথাই মন্ত্রী তো অবাক হয়, সাথে বাকি সদস্যর লোকেরাও, কেননা এভাবে কেউ হুমকি দিয়ে যেতে পারে তা ওনার জানা ছিল না। ওখান থেকে বাসায় ফিরে ওরাও ঈশাদের বাসায় ছিল। ঈশার রুমে যখন যায় তখন ইরাকে দেখে অবাক হয়। ইরাও আকাশকে দেখে চেঁচিয়ে ওঠে, কেননা ইরা তখন না থাক, এখন বলাটা ঠিক হবে না, চিৎকার করাতে। এ কি, আপনি এই রুমে কেন? আমি তো এসেছি ঈশাকে ডাকতে, কিন্তু আমি রুমের মধ্যে এরকম হয়ে ঢোকার সময় নক করে ঢুকতে পারেন না? ওয়াশরুমে না এসে রুমের মধ্যে করাটা কি ঠিক হচ্ছে? আমি তো বাসার রুমে মধ্যেই করি। আচ্ছা, এখন ঠিক হয়ে নিন, আমি গেলাম। আগে বলুন, আপনি কিছু দেখেননি তো? কোনো কিছুই তো বাকি রাখিনি। কথাটা বলে চলে যায়। ইরা তো লজ্জায় মাথা কাটা যাওয়ার মতো অবস্থা, তাও নিজেকে সামলে নেয়। সন্ধ্যার দিকে ইরা তানু চলে যাওয়ার সময়। আপনারা কোনো চিন্তা করবেন না, মন্ত্রী আর ভার্সিটিতে এসে কাউকে বিরক্ত করবে না। আচ্ছা, একটা কথা বলবো কি? জি বলুন। কাউকে কোনো কিছু বলিয়েন না প্লিজ। আরে আমি কি বলত নাকি যে কাউকে কিছু বলতে যাব? কি এত ফুসুর ফুসুর হচ্ছে শুনি? ও কিছু না। আচ্ছা ঈশা, চলি তাহলে। আন্টি, আজকে তাহলে আসি আমরা। সময় পেলে আবার আসিও। ঠিক আছে আন্টি। ওরা দুজনেই যাওয়ার পরে আকাশ ওর রুমে চলে আসে। অন্যদিকে ওই ছেলের পুরো হিস্ট্রি আমার চাই। ঠিক আছে বস, আমরা খোঁজ নিয়ে দেখতেছি। এদিকে আকাশ আবিরকে কল দিয়ে কিছু একটা বলতে থাকে।
সেগুলো শোনার পরে সবাইকে তো কাল আসার জন্য বলেছি, কে কে আসে আর ওদের জন্য দেখি কি কি করতে পারি। পরের দিন সকালে মোটামুটি অনেক মন্ত্রী ওখানে উপস্থিত হয়। এরপর ওনাদের উপস্থিতির কথা ওনাদের জানানো হয়। ওনারা এতেই কিছুটা সাবধান হয়। তারপর মিটিং শেষ করে ওনারা চলে যায়। এনাদেরকে তো সাবধান করা হলো, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী ওনাকে তো জানানো হয়নি। বিকালে ওনারা বাসায় এসে ওনার সাথে আমি কথা বলে নিব। ওই মেয়েগুলোকে তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে কি? যাদের রাজ্য কাছাকাছি তাদের পৌঁছে দেওয়া হয়েছে, যারা অন্য রাজ্যে তাদের 2 থেকে 3 দিনের ভেতরে পাঠানোর ব্যবস্থা করব। ওখানে চেন্নাইয়ের আছে 15 জন, মুম্বাই কলকাতার যারা ছিল ওদের পৌঁছে দেওয়া হয়েছে। তাহলে এদেরও তাড়াতাড়ি করে পাঠানোর ব্যবস্থা করো। ঠিক আছে। বিকালে আকাশ স্বরাষ্ট্রমন্ত্রীর বাসে আসে। ওখানে আকাশকে কেউ চিনে না, কিন্তু পরিচয় দেওয়াতে কেউ আর কোনো বাধা দিল না। ভিতরে এসে ওনার সাথে বসে কথা বলতে থাকে, ওনাকে সবটা বোঝাতে থাকে। সবটা শোনার পরে তাহলে আমার এই ডিসিশনের জন্যই ওরা এরকম করতেছে? জি স্যার, সেজন্য আপনাকে একটু বেশি সতর্ক থাকতে হবে। আমাদের তথ্য অনুযায়ী আর 20 দিনের মধ্যে হামলা হতে পারে আপনার উপরে। তবে চিন্তা করবেন না, আমি নিজে আপনাকে রক্ষা করার জন্য আপনার বাসার আশেপাশে ছদ্মবেশে ধরে থাকব। আমি বাকি মন্ত্রীদের সকালে জানিয়ে দিয়েছি। তাহলে কি আর সিকিউরিটি আরো বাড়িয়ে দিব? আমি যতটুকু জানি ওরা বাসায় এসে হামলা করবে না। তারপরেও বলা তো যায় না ওদের মনে কি চলতেছে, সেজন্য আপনি সাবধানে থাকবেন। আমি তাহলে চলি স্যার। ওখান থেকে চলে আসে। পরের দিন ছদ্মবেশে ওখানে আবারও ভ্যানে করে তরকারি বিক্রি করার মতো দাঁড়িয়ে থাকে। এরা বাসা থেকে বের হওয়ার সময় আকাশকে দেখতে পায়, কিন্তু ওটা যে আকাশ তা শিওর হওয়ার জন্য ওর কাছে আসে। তোকে আমার এত চেনা চেনা লাগছে কেন বলতো? 10 দিন আগে আমার ভ্যান গাড়ি যে উড়িয়ে দিয়েছেন তা কি ভুলে গেছেন? ওহ, এখন মনে পড়েছে। আচ্ছা, তোর কি কোনো যমজ ভাই আছে? আমার তো কোনো যমজ ভাই নেই। তাহলে তোর চেহারা আমার বান্ধবীর বড় ভাইয়ের সাথে কিছুটা মিলে যায় কি করে? সে আমি কিভাবে বলবো? অবশ্যই তুই লুঙ্গি পরে আছিস, আর ওনার কথা বাদই দিলাম। তা একটা কথা বলতো। কি কথা বলুন? তুই কি জানিস না এখানে বসা নিষিদ্ধ? এখানে তো কোনো বোর্ডও নেই, আর নাই কোনো লেখাও আছে। সব কিছু কি তোকে বলে দিতে হবে? আচ্ছা, তোর সাথে একটা ছবি তোলা যাবে কি? আমার মতো গরিবের সাথে ছবি তুলবেন? ঠিক আছে, তুলুন। ছবি তুলে নেয়। এরপর চলে আসে ভার্সিটিতে। ওখানে এসে ঈশাকে ছবিটা দেখায়। দেখ তো, চিনতে পারিস কি না? দেখতে তো আমার ভাইয়ার মতোই লাগছে। তা তুই ওনাকে কোথায় পেলি? আমার বাসার পাশেই ভ্যানে করে সবজি বিক্রি করতেছে। আমার ভাই কেন সবজি বিক্রি করতে যাবে? আমিও তো তাই ভাবছি, তোর ভাই কেন সবজি বিক্রি করতে যাবে? সেটাই তো। আমি তোকে ছবিটা পাঠাচ্ছি, তোর ভাইয়াকে দেখাবি। দেখ উনি কি বলে। ঠিক আছে, দেখি কি বলে। এরা ছবি পাঠায়। সে ছবি আকাশকে এনে দেখায়, কিন্তু ও তো কোনোভাবে স্বীকার হচ্ছে না এটাই ও। কিন্তু ভাইয়া, বডি ফিটনেস আর লম্বা সব কিছু তো তোর সাথে মিলে যায়। আরে মিলতেই পারে। তোর কি মনে হয় আমাদের এত কিছু থাকতে আমি কেনা সবজি বিক্রি করব? ওটা তো আমিও ভাবতেছি। আচ্ছা তুই থাক, আমি গেলাম। পরের দিন মন্ত্রী ওর লোকেদের রেডি করতে থাকে। পুরো শহর খুঁজে দেখ, যেখানে ওই ছেলেকে তোরা খুঁজে পাবি সেখানে ওকে শেষ করে দিবি। ঠিক আছে বস, তাই করব। ওরা তো আকাশকে খুঁজতে ব্যস্ত, কিন্তু ও তো অফিসে বসে ওর কাজ করতে থাকে। আচ্ছা আবির, ওদের যে লোকটা বলেছে এইসব মন্ত্রীদের উপর আক্রমণ হবে, ওদের বসের নাম কি বলেছে? এই সম্পর্কে তো কোনো কথা ওরও বলেনি। তাহলে চলো কথা বলে আসি ওই লোকের সাথে। ঠিক আছে, চলেন তাহলে। ওরা দুজন চলে আসে। এসে ওই লোকের সাথে কথা বলতে থাকে। তুই যদি তোর বসের সম্পর্কে সব তথ্য আমাদের দিয়ে দিস, তাহলে এই মিশন শেষ হওয়ার পরে তোকে আমরা ছেড়ে দিব। আপনারা যে সত্যি বলছেন তা বিশ্বাস করব কি করে? বিশ্বাস তো করতেই হবে, এছাড়া আর কোনো উপায় তো নেই তোমার হাতে। ওনার নাম রানা সরকার। এটা আবার কেমন নাম?
আমি আপনাকে নাম তো বলেছি, এবার আপনার যা করার করুন। কিন্তু লোকটা থাকে কোথায়, কি করে, এইসব কিছু তো বলতে হবে আমাদের। না বললে বুঝবো কিভাবে? উনি মুম্বাইয়ে থাকে, ওখানকার বড় ডন উনি। মুম্বাইয়ে থেকে কলকাতায় অ্যাটাক করবে? এত সাহস পায় কোথায় থেকে? ওখানে ওনার অনেক লোক থাকে, ওদের মাধ্যমে উনি এইসব করে। আচ্ছা, মন্ত্রীর সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর উপরে হামলা করার পরিকল্পনা করার কারণ কি বল? মন্ত্রীর সাথে মিটিং করেই তো আমাদের শেষ করার প্ল্যান করেছিল, সেই জন্য একসাথে সবাইকে টার্গেট করেছি। তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ। আবার কখনো প্রয়োজন পড়লে তোমাকে জানাবো। আবির, চলো তাহলে। অন্ধকার কুটুরি থেকে বের হয়ে ওরা রুমে চলে আসে। ওখানে রানার সম্পর্কে সব তথ্য বের করার জন্য বলে। আমি তাহলে পুরো মুম্বাইয়ের থানাগুলোতে বলে দিই, ওদের কাছে রানার সম্পর্কে যত তথ্য আছে সব তথ্য যেন আমাদের পাঠিয়ে দেয়। সেটাই করো, তবে অনেক সাবধানের সাথে কাজ করতে হবে। ঠিক আছে স্যার। ওখান থেকে চলে আসে। অন্যদিকে আবির মুম্বাইয়ের সব পুলিশ স্টেশন খবর পাঠিয়ে দেয়। 2 দিন পরে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমি মুম্বাই থেকে বলতেছি, এসপি বলতেছি। জি বলুন। আমরা রানার সম্পর্কে কিছু তথ্য জানি, সেগুলো আপনাকে বলতে চাই। তাহলে এক এক করে বলে ফেলুন। সবচেয়ে ভালো হয় যদি আপনি নিজে এখানে আসেন। আচ্ছা, আমি সন্ধ্যার ভিতরে জানাচ্ছি। আপনি ঠিকানা পাঠিয়ে দিন আমাকে। ঠিক আছে স্যার, দিচ্ছি। একটু পরে ঠিকানা পাঠিয়ে দেয়। এইদিকে আবির আর পুরো টিমের সাথে কথা বলতে থাকে। কথা বলা শেষ করে পুলিশ স্টেশনে জানিয়ে দেয় যে আকাশ আসতেছে। আমি এই ঠিকানায় যাব, কোনো সমস্যা হলে আমি তোমাদের জানাবো। ওখানে আমাদের যত এজেন্ট আছে সবাইকে জানিয়ে দাও আমি আসতেছি ওখানে। আমি না ফেরা পর্যন্ত মন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীকে সিকিউরিটি দিবে ভালো করে। ঠিক আছে, আমি জানিয়ে দিচ্ছি এখনই। রাতে আকাশ বাসায় ফিরে, তবে ঈশাকে ব্যাগ গোছাতে বলে। ঈশা ওর ব্যাগ তো গুছিয়ে রাখে, সাথে নিজের ব্যাগটাও, কেননা ঈশা জানে ওর ভাই ঘুরতে যাবে, সেজন্য নিজেরটাও গুছিয়ে নেয়। রাতে ইরা যখন কল করে ঈশাকে, তখন ইরাকেও সবটা বলে। ও শোনার পরে আমারও ইচ্ছে হচ্ছে যাওয়ার জন্য। তাহলে সকালে চলে আয় আমাদের বাসায়, একসাথে বের হব। তোর ভাই কি রাজি হবে? আরে আমি ম্যানেজ করে নিব, চিন্তা করিস না। আচ্ছা, তানুকে বল দেখি তাহলে। ঠিক আছে। সকালবেলায় আকাশ বের হবে, তখনই ঈশার ও রেডি হয়ে নিচে নামে। কিরে, তুই কোথায় যাবি? তুই যেখানে ঘুরতে যাবি আমিও সেখানে যাব। আমি তো ঘুরতে যাচ্ছি না। ঘুরতে যদি না যাস তাহলে আমাকে দিয়ে এতগুলো শার্ট প্যান্ট কেন ভাঁজ করালি? আচ্ছা, হয়েছে হয়েছে, তবে আমার সাথে আসতে পারিস। কে ঘোরাতে পারবো কিনা সেটা আমি জানি না। ওটা নিয়ে তোকে ভাবতে হবে না, আমার বান্ধবীদের সাথে যাব। মানে কি? মানে আমার বান্ধবীরাও যাবে। যেখানে তোকে নিব কিনা ঠিক নেই, সেখানে কিনা তুই। কথাটা বলতে বলতে ইরা সে হাজির হয়। তবে ইরার দিকে তাকিয়ে আকাশ একটু অবাক হয়, কেননা ইরাকে এতটাই সুন্দর লাগছিল যে আকাশ তো চৌকি ফেরাতে পারছি না। কিরে, তানু কি আসবে না? ও অসুস্থ, সেই জন্য আসতে পারবে না। তা এখনই কি বের হব? ভাইয়া, আমরা কি এখনই বের হব? এখনই তো বের হব, কিন্তু আমি তো টিকিট কেটেছি আমার জন্য। ঈশা, তাহলে আমরা দুজন? ঈশা তো আমাকে কোনো কিছুই বলেনি। ঈশার বাচ্চা, এখন আমরা যাব কি করে শুনি? তা তো আমি জানি না। আপনার টিকিট দেখি। টিকিটের ছবি তুলে ইরা ওর বাবাকে পাঠিয়ে দেয়। পাঠানোর পরে, আব্বু, 1 ঘন্টার মধ্যে এই ফ্লাইট, আমার জন্য 2টা টিকিটের ব্যবস্থা করবে। 1 ঘন্টার মধ্যে কিভাবে? এটা তো 4 ঘন্টার মধ্যেই ওড়ার জন্য তৈরি হবে। এত কিছু জানি না আমি। এয়ারপোর্টে যাওয়ার মাত্রই যেন আমি 2টো টিকিট পেয়ে যাই, ব্যাস। কল কেটে দেয়। এইদিকে আকাশ আর ঈশা তো অবাক হয়, তাও কোনো কিছু না বলে চুপচাপ আছে। 1 ঘন্টা ওরা বাসায় আড্ডা দিয়ে বের হয়। এয়ারপোর্টে এসেই কেউ একজন এসে ইরার হাতে টিকিট দিয়ে চলে যায়। এরপর ওরা 3 জন এসে পাশাপাশি প্লেনে বসে পড়ে আর গল্প করতে থাকে। আচ্ছা ভাইয়া, তুই যে আমাকে বললি সাথে নিবি, কিন্তু তুই তো আমার জন্য টিকিট কাটলি না, তাহলে কিভাবে আমাকে সাথে নিবি? আমি তোকে নিয়ে যেতে পারতাম,
কিন্তু পুরো কথা শোনার আগেই তো। আচ্ছা বাদ দে এই বিষয়, তোরা ওখানে এসে কি করবি আল্লাহই জানে। মোটামুটি কয়েক ঘন্টা পরে ওরা চলে আসে মুম্বাই। ওখানে ওদের নেওয়ার জন্য 2টা গাড়ি আসে। ও মা গো, এদের হাতে তো বন্দুক। আপনি কি আমাদের পুলিশের হাতে তুলে দিবেন নাকি? ওরা আমাদের নিতে এসেছে, আমরা এখন হোটেলে যাব। ও আচ্ছা, বাঁচলাম। আমি তো ভেবেছিলাম। কি ভেবেছিলেন বলেন? না কিচ্ছু না। আচ্ছা, আমি আর ঈশা এক রুমে আর আপনি আর একটা রুমে। ঠিক আছে। পরের দিন সকালে আকাশ বের হবে তখনই। কোথায় যাচ্ছেন? কাজে যাচ্ছি। কি বলেন? আমরা তো এসেছি ঘুরতে। আমি এখন এরকমটা বললাম। ঈশা তো আমাকে বলল ঘুরতে যাবে। আচ্ছা আমি গেলাম, আপনি বরং ঈশার সাথে আশেপাশে ঘুরে দেখেন। তবে একটা কথা, যেখানেই যান না কেন আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা জানাবো। ওখান থেকে বের হয়ে চলে আসে বাসা রানার খোঁজ নিতে। অন্যদিকে ঈশা ঘুরতে থাকে। তখনই ওদের ব্যাগ চুরি হয়ে যায়। সেজন্য ওরা আবার আসে পুলিশ স্টেশনে। ওখানে সে রিপোর্ট লেখাতে থাকে। এদিকে ওরা রিপোর্ট লেখানো শেষ হয়ে সামনে তাকাতেই, ঈশা দেখ তো, এটা তোর ভাই কিনা? ভাইয়া এখানে কেন আসবে? ভালো করে তাকিয়ে দেখ, তাহলেই বুঝতে পারবি। ঈশা ভালো করে তাকিয়ে দেখে ওর ভাই। সেজন্য দৌড়ে ওসি রুমে আসে। এতে বাকি পুলিশ তো একটু ভয় পায়। মেয়ে পুলিশ তো ওদের ধরতে রুমে চলে আসে। এইদিকে এ কি, আপনারা কে? এই রুমে এইভাবে না বলে এসেছেন কেন? আমি তো আমার ভাইয়াকে দেখে এসেছি। কে আপনারা ভাই? কথাটা বলাতেই আকাশ হাত তুলে। তখনই পুলিশ অফিসার বুঝতে বাকি রইল না। স্যার, উনি ওনার বোন। হ্যাঁ, তা ঈশা তুই থানায় কেন? আমাদের ব্যাগ চুরি হয়ে গেছে। কি বলেন? আপনারা স্যারের লোক হয়ে আপনাদের ব্যাগ চুরি হয়ে গেল? হাবিলদার, তাড়াতাড়ি ম্যাডামদের ব্যাগ উদ্ধার করার ব্যবস্থা করো। হাবিলদার চলে যায়। এতে ওনারা একটু কথা বলতে থাকে। তবে এরা একটু বেশি অবাক হয়, কেননা থানার ওসি আকাশকে স্যার বলে ডাকতেছে। এটাই ভেবে কিছুক্ষণ থাকার পর, বাকি ডিটেলস আমি ওখানে এসে দেখে নিব। আমি ব্যাগ পেলে আপনার ঠিকানায় পৌঁছে দিব। আচ্ছা চলি তাহলে। ওখান থেকে বের হয়ে আসে। সাথে ওদের দুজনকে ইচ্ছে মতো বকাঝকা করতে থাকে। দেখুন, আমরা কি জানতাম নাকি এত কিছু হবে? আচ্ছা ভাইয়া, এখন আমাদের এই জায়গাটা একটু ঘুরে দেখা। আচ্ছা চল। মোটামুটি ওদের আশেপাশে কিছু জায়গা ঘুরে দেখাতে থাকে। ওরা তো ঘুরতে পেরে অনেক খুশি হয়। এদিকে এরা তো আকাশকে যত দেখে ততই অবাক হয়, কেননা এখানে বেশিরভাগ পুলিশ আর্মি থেকে অনেক লোকই আকাশকে চিনে আর ওর সাথে কথা বলার জন্য আসে। ঈশা, তোর ভাইকে দেখি সবাই চেনে। আমিও যে সেটাই ভাবতেছি। কিন্তু রহস্য কি বলতো? কিসের রহস্য? উনি যেখানে যাচ্ছে ওনার আশেপাশে এত গার্ড কেন থাকে? সেটা তো আমি জানি না, তবে ভালো হয়েছে, আমাদের ভয় তো থাকবে না। এটা অবশ্যই ঠিক বলেছিস। ওরা এখানের দিকটা সামাল দিয়ে ফিরছিল, তখনই ওদের উপরে আক্রমণ হয়। কেননা রানার সম্পর্কে অনেক খোঁজ নিচ্ছিল বলে ওরা সবটা জেনে যায়। সেজন্য একা পেয়ে হামলা করে। কিন্তু ওরা কোনোভাবেই আকাশের সাথে পেরে ওঠেনি। এরা তো যতই আকাশকে দেখতে থাকে ততই মুগ্ধ হতে থাকে। তোর ভাইকে দেখে আমার অনেক হিংসে হচ্ছে। তোর কেন হিংসা হবে শুনি? এই যে কোনো মেয়ে তোর ভাইয়ের কপালে জুটবে, সে মেয়েই তো অনেক ভাগ্যবতী হবে। আচ্ছা, আমার ভাইয়ের জন্য তোর আফসোস হচ্ছে নাকি যে আবার ভাবি হচ্ছে তার জন্য? দুটোই হচ্ছে। তাহলে তুই বরং আমার ভাবি হয়ে যা। কিন্তু তোর ভাই কি মানবে? তার মানে তুই রাজি? রাজি না হয়ে কোনো উপায় আছে কি বল? তাহলে কি তোকে এখন থেকে ভাবি ডাকা শুরু করব? সেটা পরেও ডাকতে পারবি, আগে তোর ভাই তো আমাকে পছন্দ করুক। ওটা আমি দেখে নিব, টেনশন করিস না। এরপর তো ঈশা ইরাকে ভাবি ডাকতে শুরু করে, যা আকাশ নিজেও জানে না। ওরই পিছনে ওরই বোন এত বড় একটা কাজ করে বসেছে। তবে 3 দিন কেটে যায়। আকাশ জানতে পারে রানা বর্তমানে মুম্বাই নেই, ও কলকাতায় চলে এসেছে। সেজন্য আকাশকে এবার ব্যাক করতে হবে। তাই ওদের দুজনকে বলে দেয় ওরা শোনার পরে। আচ্ছা, আর একটা দিন থাকি আমরা।
কলকাতায় অনেক বড় সমস্যার সৃষ্টি হবে। কি সমস্যা বলুন? বলা যাবে না, তবে এতটুকু জেনে রাখুন, আমাদের কলকাতায় কয়েকটা দিনের মধ্যে হয়তো শেষ হয়ে যাবে, নয়তো আমি ওদের শেষ করে দিব। কিছুই বুঝতে পারলাম না। বাকিটা প্লেনে বলবো। নিজেদের ব্যাগ গুছিয়ে নিন, আমরা কালকেই বের হব। ঠিক আছে। পরদিন ওরা কলকাতাতে চলে আসে। এয়ারপোর্ট থেকে ঈশা আর ইরা আলাদাভাবে চলে যায় নিজেদের গাড়ি নিয়ে, কিন্তু আকাশ চলে আসে অফিসে। ওখানে আসার পরে এই হলো রানা, আর এটা হলো ওর ঠিকানা, আর ওর সম্পর্কে সকল তথ্য। এটা সবাই ভালো করে পড়তে থাকো। আমাদের হাতে 20 দিন সময় আছে। ওরা অ্যাটাক করার জন্য অন্য দেশে থেকে অস্ত্র আনবে, সেজন্য ওদের সময় লাগবে। ওরা ঠিক কতজন? এখানে 10 জন মন্ত্রীর বাড়ির জন্য ওরা 400 জন হামলা করবে, আর স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য 100 জন লোক। মোটামুটি 500 জনের ওদের গঠন। কিন্তু এত লোককে আমরা সামলাবো কি করে? আমাদের আর্মির সাহায্য নিতে হবে, কারণ আমরা আছি 30 জন। চাইলে ওদের 500 জনের মোকাবেলা করতে পারবো, কিন্তু এতে সাধারণ জনগণ আহত হতে পারে, মন্ত্রীদের পরিবারের জীবনও যেতে পারে। সেজন্য রিস্ক নেওয়া যাবে না। বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা তো হামলার সঠিক তারিখও জানি না। ওরা কবে হামলা করবে তা ওরা নিজেরাও জানে না, তবে আমাদের অনেক হুঁশিয়ার থাকতে হবে। কিরকম? 10টার মতো বাইক যদি একসাথে আসে, তাহলে ওদের জিজ্ঞাসা করা। তারপর কি করতে হবে? যদি এরকম কোনো কিছু ঘটে, তাহলে ট্রাফিক পুলিশ যেন আমাদের জানায়। কিন্তু ওরা তো গাড়ি করে আসবে, হাতিয়ার নিয়ে তো বাইকে করে আসা সম্ভব না। কিন্তু ওরা গাড়িতে করে হাতিয়ার আনবে, কিন্তু ওরা গাড়ি করেই আসবে। এরপর আর কোনো পদক্ষেপ? আর্মির ক্যাপ্টেনের সাথে কথা বলে রাখো, আমরা যখন ওদের ডাকবো ওরা যেন চলে আসে। কিন্তু স্যার, ট্রাফিক পুলিশেরা তো সব কিছু বুঝে না। আমরা তো আছি ওইসব মন্ত্রীদের বাসায় আসার জন্য। যে রাস্তাগুলো আছে সেইগুলো পরিদর্শন করবে, ক্যামেরা তো আছেই। বুঝতে পেরেছি। এইগুলো ফলো করতে থাকো, আমি গেলাম। ওখান থেকে চলে আসে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসার পাশে। ওখানে আবারও সেই সবজির ভ্যান নিয়ে দাঁড়িয়ে থাকে। আশেপাশে কি হচ্ছে না হচ্ছে ওইগুলো খেয়াল রাখতে থাকে। তখনই লক্ষ্য করে কিছু লোক ছবি উঠাচ্ছে, সেজন্য ভ্যান ছেড়ে ওই লোকগুলোকে ফলো করতে থাকে। ওরা যেখানে যাচ্ছে সেখানেই যেতে থাকে। একটু পরেই, ওই কে রে তুই? আমি কে তা জেনে তোদের কি কাজ বল? আমাদের ফলো কেন করছিস? আমি কোথায় আপনাদের ফলো করলাম? এই যে সেই ভ্যান গাড়ি থেকে আমাদের ফলো করতে করতে এখান পর্যন্ত চলে এসেছিস। আমি তো সবজি ডেলিভারি করতে এসেছি। ওই সবজি বিক্রেতা আবার কবে থেকে ডেলিভারি করা শুরু করলো? যখন থেকে এই দেশে আপনাদের মতো লোক আছে তবে থেকে। মানে কি বলতে চাইছিস তুই? মানেটা খুবই সহজ। এই, তোমরা এদের 2 জনকে নিয়ে যাও, সাথে ওদের ক্যামেরা চেক করো, আমি আসতেছি। ওকে স্যার। লোক দুইটাকে নিয়ে চলে যায়। এরপর ভ্যানের সামনে চলে আসে। কিছুক্ষণ পর পুলিশ স্টেশনে আসে। ক্যামেরার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির পুরো ছবি এখানে আছে। ছবি দেখে বুঝতে পারে ওরা এই বাড়ির পুরো ছবিতে কিছু একটা করতে চেয়েছে। তা ওরা কি মুখ খুলেছে? ওদের নাকি টাকা দেওয়া হয়েছে ছবি তোলার জন্য। কে দিল টাকা সেসব ডিটেলস? সবটা রেকর্ড করেছি, আপনি শুনে নিন। কিন্তু এদের কি করব? এদের খোঁজ নিয়ে দেখো ক্রিমিনাল কোনো রেকর্ড আছে কিনা এদের। যদি থাকে তাহলে কেস বানাও, না থাকলে কয়েকটা দিন আটকে রাখো, আমি যখন বলবো তখন ছেড়ে দিও। ওকে স্যার। আকাশও পেন ড্রাইভ নিয়ে চলে আসে অফিসে। ওখানে এসেই সবাইও ভিডিও দেখতে থাকে। দেখার পরে তাহলে বুঝতে পারলে তো, ওরা কিন্তু সবগুলোর বাড়ির এরকম করে ছবি নিচ্ছে, যেন কোথায় কি আছে তা জেনে নিয়ে অ্যাটাক করতে পারে। সেজন্য তোমরা একটা কাজ করো। কি কাজ করতে হবে স্যার? বেশি কিছু না, এই 10 জনের বাসার এখানে 10 জন অফিসারকে নজর রাখতে বলো, কোনো গরমিল দেখলেই যেন কল করে। ঠিক আছে, আমি বলে দিব। ওখান থেকে রাত 10টায় বাসায় ফিরেই তো সবার বকাবকি শুনতে থাকে। সত্যি মা, তোমার ছেলে কখনো শুধরাবে না। আমি আবার কি করলাম? আমরা এসেছি সকালে আর তুই এখন বাসায় ফিরছিস। আরে বোন, কাজ ছিল আমার। বুঝছি, একটা ভাবি এনে তোকে সোজা করতে হবে।
আমাকে কি কোনো দিক দিয়ে পাকা মনে হচ্ছে নাকি? হেয়ালি করবি না ভাইয়া। ঠিক আছে, করলাম না। আম্মু এখন যা বলে তুমি বলো। আকাশ, তোর সাথে কিছু কথা আছে। কি কথা? তোর জন্য মেয়ে দেখতে যাব সকালে। হঠাৎ মেয়ে কেন? তুই কি চাস আমি এই বাসায় কাজ করতে করতে মারা যাই? এতগুলো লোক থাকতে তুমি কেন কাজ করতে যাও? তুই যদি চাস আমি ঠিক থাকি তাহলে তোকে বিয়ে করতে হবে এই মাসে। আম্মু, এই মাসটা শেষ হলেই বিয়ে করব। ঠিক আছে, আমরা তাহলে মেয়ে পছন্দ করে রাখি। এই মাস শেষ হওয়ার 4-5 দিনের ভেতরে তোর বিয়ের ডেট ঠিক করলেই হবে। তোমাদের যেমন খুশি হয় তেমনই করো। আমার এই মাসে অনেক প্যারা। মেয়ে দেখা থেকে যা যা করা লাগে তুমি, বাবা আর ঈশা করে নাও। ঠিক আছে, পরে কিন্তু বলতে পারবি না মেয়ে কালো বা পছন্দ হয়নি। তোমাদের ওপরে আমাদের পুরো বিশ্বাস আছে। আচ্ছা, আমি ঘুমাতে গেলাম। আকাশ ঘুমাতে চলে যায়। এদিকে ঈশা তো ইরাকে কল দিয়ে জানায়। তারপর ইরা ওর বাবা মার সাথে কথা বলতে থাকে। ঈশাকে আবারও কল দিয়ে আসতে বলে। পরদিন আকাশ ওর কাজে যায়, সাথে ওর পরিবার আসে ইরার বাসায়। তবে ইরার বাসায় এত সিকিউরিটি দেখে ও একটু বেশি অবাক হয়, কারণ ইরার বাবাই তো স্বরাষ্ট্রমন্ত্রী। ওনারা ভিতরে এসে কথা বলতে থাকে। কথা বলে ওনারা সবটা ঠিক করতে থাকে। ওর বাবা মা যে রাজি হয়েছে এটা শুনে ইরা অনেক খুশি হয়। বেয়াই, এই মাসের শেষে তাহলে বিয়ের ডেট ঠিক করি। আসলে এই মাসটাই সমস্যা আছে কিছু। আমার ছিল তাই বলল। ওর এই মাসে কাজ নিয়ে যেন কি ঝামেলা চলতেছে, সেই জন্য পরের মাসে প্রথম সপ্তাহে বিয়ের ডেট ঠিক করি। বিয়ের ডেট ঠিক করে। তারপর ওনারা ইরাকে একটা ডায়মন্ড রিং পরিয়ে দেয়, এর সাথে একটা ডায়মন্ডের নেকলেসও পরিয়ে দেয়। পরানোর পর বিয়ের তারিখ ঠিক করে। ইরা তো অনেক খুশি এত দামি জিনিসের জন্য আর সুন্দর নেকলেসের জন্য। বিয়ের তারিখ তো ঠিক করলাম, কিন্তু আপনাদের ছেলে কি কাজ করে? ও তো কাজ করে না, আমার বিজনেস দেখাশোনা করে। আপনাকে তো চিনি। আচ্ছা, আপনার ছেলের কোনো ছবি আছে কি? বাবা, তুমি বিয়ের দিনই দেখে নিও, ওকে? তাছাড়া আমি যখন পছন্দ করেছি তখন তুমি নিশ্চিন্তে থাকতে পারো। আচ্ছা, আমরা চলি তাহলে এখন। আচ্ছা, দুপুরে খেয়ে তারপর বের হবেন। এখন চলুন বাড়িটা ঘুরে দেখাই। যদিও আপনাদের তুলনায় আমাদের বাড়িটা অনেকটাই ছোট। এভাবে বলে না মা, বাড়ি তো বাড়িই হয়। এরপর ওনারা বাড়িটা ঘুরে দেখার পরে দুপুরে খাবার খেয়ে চলে আসে ওখান থেকে। ওনারা যাওয়ার পরে, তাই না? ছেলে কেমন? তা তো দেখলাম না, আবার কোনো কাজও করে না। তবে আমি এটা বুঝতে পেরেছি, ও কোনো সাধারণ ছেলে না। তুই কি করে বুঝলি? আচ্ছা, ওই ছেলে কি আমার পরিচয় জানে? আমার মায়ের বাইরে আর কোনো কিছুই জানে না। ওরা ছোট্ট বোন ঈশা আমার বান্ধবী বলে আমাকে চেনে। তবে একটা কথা কি জানো? কি কথা বল। ঈশা নিজেও কিন্তু জানতো না তোমার পরিচয়, কিন্তু আজকে জেনেছে। তবে সবচেয়ে বড় কথা হলো আকাশের সাথেই যে আমার বিয়ে ঠিক করেছে ওর বাবা মা, এটা কিন্তু আকাশ জানে না। এসব কি বলছিস? আচ্ছা দেখিস তোর আবার ক্ষতি না হয়ে যায়। আব্বু, তুমি এতটুকু বিশ্বাস রাখতে পারো, ওই বাড়ির সবাই অনেক ভালো। তুই খুশি হলে আমিও খুশি। এইদিকে ঈশা ওর বাবা মার সাথে বাসায় চলে আসতে থাকে। পথেই ওনারা আকাশকে দেখতে পায় কিছু লোকের সাথে। পাশে পুলিশের অনেক বড় বড় অফিসার দাঁড়িয়ে আছে, সেজন্য ওনারা ওই দিকে যেতে থাকবে। কিছু পুলিশ ওনাদের আটকায়। ওই দিকে যাওয়া যাবে না, আপনারা অন্য দিক দিয়ে যান। আমার ভাইয়া সামনে দাঁড়িয়ে আছে, আমি ওনার কাছে যাব। কে আপনার ভাই? ওই যে সাদা শার্ট পরা। আকাশ স্যার আপনার ভাই? আচ্ছা দাঁড়ান, আমি স্যারকে ডেকে দিচ্ছি। জি, তাড়াতাড়ি করুন। আকাশকে জানাই, সেজন্য আকাশও চলে আসে ওদের কাছে। বাবা মা, তোমরা এখানে কেন? আমরা তোর জন্য মেয়ে ঠিক করলাম, কথাবার্তা বলে বিয়ের তারিখ ঠিক করে তারপর আসলাম। তা ভাবি ছবি কি দেখবি তুই? না থাক, একসাথে দেখা নেব। কিন্তু তুই এখানে কেন? কিছু কি হয়েছে? কই না তো। তাহলে ওদের সাথে দাঁড়িয়ে আছিস কেন? আমার কাজ আছে, তোমরা যাও সাবধানে। যাচ্ছি আমরা, তাড়াতাড়ি ফিরে আসিস। ঠিক আছে, চলে আসবো। সন্ধ্যার দিকে কাজ শেষ করে বাসায়
আসে। এদিকে গল্পের মেন ভিলেনের খবর তো আপনারা এখনো শুনলেন না। চলুন এবার ভিলেনের খবর শুনে আসি। এইদিকে কাজ কত দূর এগোলো? বস, কাজ তো অনেক দূর এগোলো। অস্ত্র তো সব আনা হয়েছে আমাদের। তাহলে হামলা করব কখন? বস, এই মাসের শেষে আগে হামলা করব। তা পোলাপাইন কি সব রেডি? একটা সমস্যা তো হয়ে গেছে বস। কি হয়েছে বল। বস, পুলিশ তো মনে হয় সব কিছু জেনে গেছে। কিভাবে জানলো? তা তো জানি না, কিন্তু শহরে কয়েকদিন ধরে দেখছি পুলিশ অনেক বেশি চেকিং করতেছে। তাহলে কি ওরা জেনে গেল? আমারও তাই মনে হয়। তবে ওরা এটা জানে না আমরা ঠিক কত তারিখে হামলা করব আর ঠিক কার কার বাড়িতে হামলা করব, এটা কিন্তু জানে না। এতটুকু না জানলেও চলবে, তবে আমাদের লোক আনবো কি করে? আপনি কোনো টেনশন নেবেন না বস। টেনশন তো হচ্ছে। নতুন জায়গা বলে কথা, তবে চিন্তা করবেন না বস, আমি যে কোনোভাবে লোক নিয়ে আসব। সময় তো আর 7 দিন আছে। আমি বিভিন্ন জায়গা থেকে লোক আনবো, তাও আলাদা আলাদাভাবে। ঠিক আছে, লোক রেডি হলেই আমরা অ্যাটাক করব। ঠিক আছে বস। এদিকে পুরো শহরটা পুলিশ দিয়ে দিনরাত 24 ঘন্টা পাহারা দিচ্ছে। এইদিকে আব্বু, আমি একটু বের হব, ঈশাকে নিয়ে শপিংয়ে যাব। তোকে একটা কথা বলার ছিল। কি কথা আব্বু? তুমি এত টেনশন করছো কেন বলো তো? টেনশন হচ্ছে এই কারণে। তারপর রফিক তার মেয়েকে সবটা বলতে থাকে। সবটা শুনে ইরা তো অনেকটা ভয় পায়। কিন্তু আব্বু, এতে তো তোমার জন্য রিস্ক আছে। আমার জন্য তো আছে রিস্ক, কিন্তু তোর জন্য রিস্ক আছে। কিন্তু আব্বু, আমি কি এখন যাব বাহিরে? তোর সাথে সিকিউরিটি নিয়ে যা, আমি কোনো রিস্ক চাই না। বিয়ের সব কেনাকাটা করে নিবি। ঠিক আছে আব্বু। এইদিকে ঈশার সাথে দেখা করে ওরা বিয়ের শপিং করতে থাকে। এরা সব কিছু কেনাকাটা করা শেষ। এদিকে এরা আকাশের জন্য সব কিছু পছন্দ করে কিনে দিতে থাকে। এর সাথে সিকিউরিটিও ছিল কেনাকাটা শেষ হওয়ার পরে। আচ্ছা, তুমি তাহলে বাসায় যাও, এখন আমি তোমার সাথে কিছু সিকিউরিটি পাঠিয়ে দিচ্ছি। সিকিউরিটি লাগবে না, ভাইয়া কিছুক্ষণ পরেই চলে আসবে আমাকে নেওয়ার জন্য। তুই বরং সিকিউরিটি নিয়ে চলে যা। পরিস্থিতি কিন্তু অনেক খারাপ। কী রকম পরিস্থিতি? এখন বলা যাবে না, অনেক রিস্ক আছে। আমি গেলাম, তুইও কিন্তু সাবধানে যাবি। যাবো। এরা সিকিউরিটি নিয়ে চলে যায় ওর বাসায়। এদিকে ঈশাকে নেওয়ার জন্য আকাশ আসে শপিং মলে। তোর হয়ে গেছে কি? হ্যাঁ ভাইয়া, কিন্তু তুই এত লেট করলি কেন? কি করব, দেশের যা পরিস্থিতি। ইরা, ও তো তাই বললো। এরা কিভাবে জানলো? সেটা তো আমি জানি না। আচ্ছা, এখন চল তাহলে। তবে একটা কথা, এই 7 দিন কিন্তু তুই বাসা থেকে কিন্তু বের হবি না। কেন ভাইয়া? কারণ আমাদের এখানকার পরিস্থিতি অনেক খারাপ, বুঝেছিস? সেই জন্য 7 দিন বের হবি না। তোর ফ্রেন্ডদেরকে বলে দিবি কথাটা। ঠিক আছে, বলে দিব। বাসায় এসে সব কিছু ওনারা দেখাতে থাকে। আকাশকে সব কিছু দেখাতে থাকে। দেখো ভাবি নিজেই পছন্দ করে, ভাইয়ার জন্য এগুলো কিনে দিয়েছে। সত্যি মেয়েটার পছন্দ আছে। আমারও তাই মনে হয়। বুঝলাম না, বিয়ে না হতেই দেখি সবাই ওই মেয়েটার পক্ষ নিতে শুরু করলে। ওই মেয়েটা কিন্তু আমার ভাবি হয়, সেই জন্য সাবধানে কথা বলবি। তোমাদের যে কথাটা বলতে এসেছি আমি, আগামী 7 দিন তোমরা কেউ বাসার বাইরে যাবে না। তাহলে ব্যবসা? ওটা আমি দেখব, তোমরা বাসায় থাকবে সবাই। ঠিক আছে, তাই করব। এরপর দিন যেতে থাকে। আকাশ সকালের জন্য বের হয় আর রাতে ফিরে আসে। নিজের কাজের ফাঁকে ফাঁকে বিজনেসও দেখতে থাকে। 3 দিন পরে স্যার, অনেক লোক ঢুকেছে, কিন্তু তাহলে কবে হামলা হবে কিছু কি জানতে পেরেছো? এখনো কিন্তু শিওর না, তবে কাল অথবা পরের দিন, এই 2 দিনের ভেতরেই। তাহলে আজ রাতেই এই 10 জন মন্ত্রীর বাসায় 20 জন পুলিশ আর 50 জন আর্মি নিয়ে দাও। কিন্তু আমরা কি করব? তোমরা 2 জন করে এক একটা মন্ত্রীর বাসায় থাকবে, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় থাকবো। আচ্ছা স্যার, আমি আজকে সব বলে দিচ্ছি। ওই রাতে আবির পুরো আর্মি এরিয়াতে খবরটা জানিয়ে দেয়। সেজন্য রাতের মধ্যে আর্মির লোকেরা স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় পৌঁছে যায়। এদিকে রফিক চৌধুরী আকাশকে ডেকে পাঠায়। জি স্যার, বলুন। কোনো কিছু জানতে পেরেছো? জি স্যার। ওনাকে সবটা বলতে থাকে। উনি সবটা শোনার পরে, তা তোমার প্ল্যান কি?
সন্ধ্যার পরেই আপনার বাসায় 100 জন আর্মি আসবে, আর আমি থাকবো। আপনি কোনো চিন্তা করবেন না, আমি থাকা অবস্থায় আপনার কোনো ক্ষতি হতে দেব না। 7 দিন পরে আমার মেয়ের বিয়ে, সেজন্য এই ঝামেলা শেষ করো, তাহলেই আমি বাঁচি। আপনার বাসায় কোনো গুপ্ত রুম তো আছে? যখন হামলা হবে তখন ওনাদের নিয়ে সে রুমে চলে যাবেন, বাকিটা আমি দেখে নিব। ঠিক আছে। আমি তাহলে চলি এখন, আমি পৌঁছে ওদের পাঠিয়ে দিচ্ছি। ওখান থেকে বের হয়। সন্ধ্যার পরেই 100 জন আর্মি ষষ্ঠ মন্ত্রীর বাসে চলে আসে। ওরা নিজেদের পজিশন নিয়ে নেয়। অন্যদিকে রানার লোক তো রেডি। তোমরা তাহলে বেরিয়ে পড়ো। কিন্তু বস, আপনি কোন জায়গায় যাবেন? আমি তো অ্যাটাক করব স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়। ওর সাথে অনেক হিসেব আমার বাকি আছে। আমরা কি রাতে রওনা দেব? হ্যাঁ, মোটামুটি রাত 3টায় আমরা হামলা করব। সবাই একই সময় হামলা করব। কিন্তু বাইরে অনেক কড়া পাহারা। সবাই এক একটা অটো নিয়ে বের হবে, ড্রাইভার সেজে। সাথে একজন প্যাসেঞ্জার হিসেবে থাকবে, অন্যজন কুরিয়ার বয় হিসেবে যাবে। এক কথায় সবাই সাধারণ লোকদের মতো যাবে। বুঝতে পেরেছি বস। বিজয়ের শেষে সবার সাথে আমার আবার দেখা হবে। ইনশাল্লাহ বস, আমরা সফল হবই। এরা তো বেরিয়ে পড়ে। অন্যদিকে আকাশ ষষ্ঠমন্ত্রীর বাসার ভিতরে। আকাশের পুরো শরীর বুলেট প্রুফ জ্যাকেট দিয়ে কভার করা। রফিক চৌধুরী আকাশের সামনে, ওনার স্ত্রী আর এরা তো আগেই লুকিয়ে আছে। তুমি পারবে তো? কোনো চিন্তা করবেন না, আমি কোনো কিছুই হতে দিব না আপনার। রাত 3টায় হঠাৎ করে বাহিরে গুলি আর গাড়ির শব্দ শোনা যাচ্ছে। সেজন্য রফিক চৌধুরীকে গুপ্ত রুমের সামনে নিয়ে আসে। এই নিন আমার মোবাইল, বাইরে সবটা ঠিক হলে আমি কল দিব। তবে মনে রাখবেন, আমি কল না দেওয়া পর্যন্ত কিন্তু বের হবেন না। ওরা যদি এই মোবাইলের মাধ্যমে জানতে পেরে যায়? এটা আমার মোবাইল, ওরা ট্রেস করতে পারবে না। রফিক চৌধুরী ভিতরে চলে যায়। এদিকে বাহিরে হামলা আর গোলাগুলি তো হতেই থাকে। একে একে লোকজন মারা যেতে থাকে। ওদেরও লোক মারা যায়, সাথে ওদেরও। তবে পুরো বাড়ির চেহারা বদলে যায় বোমা আর গুলির আঘাতে। একে একে যুদ্ধ তো হতে থাকে। পুরো 1 ঘন্টা লেগে যায়। এখনো অনেক লোককে মারা বাকি আছে। স্যার, আর 1 ঘন্টা পরেই তো ভোর হবে। ভোর হওয়ার আগেই ওদের মেরে ফেলে লাশগুলো সরিয়ে ফেলতে হবে। ওরা তো অনেক বেশি লোকজন। এরপর আবারও শুরু হয় গোলাগুলি আঘাত। আরও 1 ঘন্টা পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পেরেছে, সাথে রানাকেও গ্রেপ্তার করতে পেরেছে। তোমরা একে নিয়ে যাও, বাকিটা আমি দেখতেছি। তোরা কিন্তু কেউ বাঁচবি না। আমাদের চিন্তা না করে আগে তুই নিজের চিন্তা কর। আমি যখন বের হব তোদের সবাইকে মেরে তারপর বের হব। সে অবধি তোকে বাঁচিয়ে রাখলে তো। আবির, নিয়ে যাও। ঠিক আছে স্যার। এরপর সবগুলো লাশ ওখান থেকে সরিয়ে নেওয়া হয়। আর্মির লোক যারা শহীদ হয়েছে তাদের আর্মি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। আকাশ রফিক চৌধুরীকে কল দিয়ে পরিস্থিতি স্বাভাবিক তা জানায়। তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব? এটা আমার কর্তব্য স্যার। আমি তাহলে চলি এখন। আর্মির কিছু লোক থাকবে, আমি বাকি কাজগুলো করব। আচ্ছা, সাবধানে থেকো। এদিকে অফিসার রানাকে নিয়ে চলে আসে র হেডকোয়ার্টারে। সকালবেলায় পুরো শহীদদের জন্য শোক পালন করা হয়। রফিক চৌধুরী আকাশকে বিশেষ সম্মানও দেয়। 2 দিন পরে। আকাশ, এখন তো আর কোনো সমস্যা নেই তোর? না আব্বু, সবকিছু এখন ঠিকই আছে। তাহলে কাল থেকে বিয়ের আয়োজন আমরা শুরু করি। আচ্ছা তাই করো, আমার কাজ আছে, আমি গেলাম। তবে চিন্তা করো না, বিয়ের কাজ কিন্তু মিস করব না। মনে থাকে যেন। ওর বাবার সাথে কথা বলে চলে আসে অফিসে। ওখানে রানার কাছে আসে। আচ্ছা, তোকে প্রাণে বাঁচতে দিব, তবে তোকে বলতে হবে কে কে আছে তোর সাথে, বা নতুন করে আবার কোনো হামলা তোরা করবি না সেই সম্পর্কে বল। এইগুলো আমি জানি না। ও তাই নাকি? যদি তুই নাই জানিস তাহলে তোকে বাঁচিয়ে রেখে আমার তো কোনো কাজেই আসবে না। ঠিক বলছেন স্যার, ওকে বাঁচিয়ে রেখে কোনো কাজে আসবে না। তাহলে কি স্যার মেরে ফেলবো? আমাদের অফিসের পাশেই তো একটা অ্যাসিডের ফ্যাক্টরি আছে, ওখান থেকে 40 লিটার অ্যাসিড নিয়ে আসো। তারপর ওকে একটা ড্রামে ভরে সে অ্যাসিড ঢেলে দাও, যেন ওর অস্তিত্ব না পাওয়া যায়। ওকে স্যার, তাই করব। এই না না না, এরকমটা করিস না। সত্যি আমরা আর হামলা করব না। যাক, ভালোই হয়েছে। ওখানে রানার সাথে কথা বলে চলে আসে।
দুদিন পর পর সেজে ইরার বাসায় আসে। তবে বাসাটা চেঞ্জ করা হয়েছে, কেননা রফিক চৌধুরীর বাসা তো প্রায় অকেজো হয়েছে, সেজন্য বড় একটা কমিউনিটি সেন্টারে করা হয়েছে। ওখানে রফিক চৌধুরী আকাশকে দেখে। এ কি আকাশ, তুমি এখানে? তুমি কি ওনাকে চেনো? চিনব না কেন? আরে ওই তো। স্যার, আপনার মেয়ের বিয়ে আজকে। হ্যাঁ, কিন্তু তুমি এখানে কেন? আমিও তো এসেছি বিয়ে করতে। তুমি বিয়ে করতে এসেছো, কিন্তু কোণে কোথায়? কিন্তু কোণে তো আমি দেখিনি। আমার বোন বলতে পারবে, আমি ওকে ডেকে আনছি। এদিকে ইরা তো হাসতে থাকে আকাশের কথা শুনে। ঈশা ওখানে আসার পরে, আরে ঈশা, তোমার ভাই কোথায়? আঙ্কেল, এটাই তো আমার ভাই। কি? ও তোমার ভাই? কেন আঙ্কেল, কিছু হয়েছে? কথাটা শুনে রফিক চৌধুরী আকাশকে জড়িয়ে ধরে, কিন্তু কেন জড়িয়ে ধরে তা তো আপনারা জানেন। সত্যি আমার বিশ্বাস হচ্ছে না, তোমার মতো একটা ছেলের হাতে আমার মেয়েকে তুলে দিতে পারবো। আপনার মেয়ের সাথে মানে? এটাই তো আমার মেয়ে, আর ওর সাথেই তো তোমার বিয়ে আজকে। আকাশ কথাটা শুনে ইরার দিকে তাকায়। ইরা তো মুচকি মুচকি হাসতে থাকে, সাথে ঈশাও। ঈশা, তুই এতদিন ধরে বলিসনি কেন? আমি তো বলতে চেয়েছি, কিন্তু তুই তো শুনতে চাসনি। আসলেই তো দোষ তো আমারই। আচ্ছা আব্বু, তুমি কি ওনাকে চেনো আগে থেকে? বলো না। চিনি মানে? আরে ও তো আমাদের বাঁচিয়েছে। কখন? কবে? কিভাবে? আগে তোদের বিয়েটা হোক, তারপর সবটা বলতেছি। এরা তো আকাশের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আকাশ কোনো কিছু বলছে না। কিছুক্ষণের মধ্যে বিয়ে হয়ে গেল। বাকিরা চলে গেল খাবার খেয়ে। সন্ধ্যার পরে পরিবারের সবাই এক একে বসলো কথা বলার জন্য। আব্বু, এখন বলো, তুমি ওনাকে চেনো কিভাবে? বলে দেব কি সবটা? ওনাকে জিজ্ঞেস করছো কেন? তুমি বলো, তুমি ওনাকে চেনো কিভাবে? বলো। আমি প্রথমে চেয়েছিলাম ওর সাথেই বিয়ে দিব। তাহলে কেন দিলে না? তুই না বলেছিস তুই কাউকে ভালোবাসিস, সেজন্য আমি ওকে কিছু বলিনি। কিন্তু ওনাকে তো পছন্দ হলো কি করে? আসলে 20 দিন আগে ওর সাথে আমার পরিচয় হয়। ও আমাদের বাসায় এসেছিল। আমার ওপর যে হামলা হবে এটা তো ও আমাকে বলল। ছেলেটার উপরে আমি অনেক মুগ্ধ হয়ে গেছিলাম, কিন্তু তুই অন্য কাউকে পছন্দ করিস তাই আমি তোকে কিছু জানাইনি। হীরা আমাকে পছন্দ করতো? জি স্যার, আমি আপনাকে পছন্দ করতাম, কিন্তু এতটাই দুর্ভাগ্য যে আমি যে ওনার মেয়ে এটাই আপনি জানেন না। আসলে আমি জানতামই না। আমিও জানতাম না আমারই পছন্দ করা ছেলেকে আমার মেয়ে ভালোবেসে বিয়ে করবে। তবে আমি কিন্তু এখনো জানতে পারি নাই আমার হাজবেন্ড কিসের জব করেন। আমার একমাত্র মেয়ের জামাই একজন র অফিসার। সত্যি? আকাশ, আমি অনেক ভাগ্যবতী আকাশ, যে আপনার মতো একজন রাও অফিসার বউ হতে পেরেছি। তো হ্যালো বন্ধুরা, গল্পটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।